ডেজার্ট সাফারি। গাট্টু আর চিঙ্কি সন্ধেবেলার স্ন্যাক্স খাচ্ছিল। তখনই বাবা অফিস থেকে বাড়ি ফেরে। দুজনে দৌড়ে এসে বাবার গলায় লেগে যায়। বাবা, বাচ্চারা, আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। কি বাবা, তাড়াতাড়ি বলো। এই নাও, এটা কি বাবা? এটা ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যালের ফ্যামিলি পাসেস। এখন তৈরি হয়ে নাও, আমরা সবাই থারে ঘুরতে যাব। দুজন বাচ্চা পাসগুলো দেখে খুব খুশি হয়ে যায়। ওয়াও, আমরা ডেজার্টে ঘুরতে যাব। উটের উপরে বসবো না বাবা? হ্যাঁ এটা কোন শহরে হবে? বাবা, এটা বিকানেরে হবে। বিকানের ডেজার্টের খাবার দাবার আর পোশাকের জন্য খুবই বিখ্যাত। তার সঙ্গে সেইখানে ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল হয়। সেইখানে উটেদের সবথেকে বড় সংস্থা। সত্যি? হ্যাঁ হ্যাঁ, আর সবথেকে খুশির ব্যাপার এইটা যে শর্মা আঙ্কেল আমাকে সেই ফেস্টিভ্যালেরই পাস দিয়েছে উইন্টার ভ্যাকেশনের জন্যে। ডেজার্ট কেমন দেখতে হবে? খুব মাটি হবে। আমি তো শুধু ইউটিউবে দেখেছি। আমাদের পৃথিবী আলাদা আলাদা রূপে দেখা যায়, আলাদা আলাদা জায়গায়। যেমন আমরা সবাই হোমোসাপিয়েন্স, কিন্তু আমাদের নাম আর চেহারা আলাদা আলাদা হয় ততক্ষণ না কেউ যমজ হচ্ছে। ঠিক তেমন ভাবে পৃথিবীরও আলাদা আলাদা আকার, রং আর রূপ হয়। ওয়াও মা, আমি খুবই এক্সাইটেড। আমরা ডেজার্টে ঘুরতে যাব, ক্যামেল দেখব। হ্যাঁ হ্যাঁ, আমরা বিকানের, জয়সলমের আর যোধপুর ঘুরতে যাব। প্রস্তুতি করে নাও আর ইউটিউবে এর ব্যাপারে একটুখানি জেনে নাও। আর কোথায় কোথায় ঘুরতে হবে তার একটা লিস্ট বানিয়ে নিও, ঠিক আছে? স্কুলের ছুটি হয়ে যায় আর গাট্টু আর চিঙ্কিও বাড়ি এসে যায়। মা সবার জন্যে খাবার বেড়ে দেয়। গাট্টু সমানে ইউটিউবে থার রেগিস্তানের ভিডিও দেখে। গাট্টু, আগে খাবার খাও, ফোন সাইডে রাখো। মা, বাবা তো আমাদেরকে ডেজার্টের ভিডিও দেখতে বলেছে। আমরা দেখিনি না, তাই জন্যে আমরা যাচ্ছি না। তখনই বাবা, যে দূরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল, হাসতে শুরু করে। আরে সবকিছু থোড়ি দেখার আছে ইউটিউবে, না হলে সেইখানে কি দেখবেটা কি? আরে আমি তো শুধু লিস্ট বানাতে বলেছিলাম। যাই হোক, এখন তো ছুটি হয়ে গেছে। আমরা পরশুদিন ডেজার্টে যাব। সেইখানে ডেজার্ট সাফারি, ক্যামেল সাফারি সব করা হবে। কিন্তু আমরা কোন কোন শহর দেখব? আমি তো ছোটবেলায় একবার মা বাবার সাথেই গেছিলাম। তুমি দিদার সাথে বেড়াতে গেছিলে? হ্যাঁ মা, যখন আমি তোমার মতন ছোট্ট ছিলাম। দেখো, ভারতে ডেজার্ট শুধু বিকানের, জয়সলমের, যোধপুর আর বাড়মেরে আছে। সেখানে পাকিস্তান বর্ডারটাও লাগা। আমি তোমাদের বর্ডারও দেখাবো আর ডেজার্ট শহরগুলো, আর তোমার মায়ের সব স্মৃতিগুলো আবার ফিরে আসবে। ওয়াও বাবা, আমি ক্যামেলের সাথে খেলবো বাবা। নিশ্চয়ই খেলো বাবা। আর কিছুদিন পরে সবাই ফ্লাইটে রাজস্থানের জন্য বেরিয়ে পড়ে। যোধপুরে যাওয়ার পর বাবা একটা ক্যাব করে, যেটাতে করে সবাই জয়সলমেরের জন্য বেরিয়ে পড়ে। ডেজার্ট পৌঁছেই গাট্টু চিঙ্কি একদম চমকে যায়। এতগুলো মাটি বাবা! আরে, এ তো মাটির পাহাড় লাগছে। হ্যাঁ হ্যাঁ বাবা, এগুলো তো মাটির পাহাড়, কিন্তু এই পাহাড়ের সুন্দরতাটা এটাই যে হাওয়ার সঙ্গে এটা উড়ে যায় আর নিজের জায়গাও পাল্টাতে থাকে। বাবারে বাবা, ওরা পাহাড়! এখানে তো জলই নেই বাবা। এখানে লোকে চান করে কি করে? গাছপালাও তো দেখা যাচ্ছে না। বাবা, এখানে কানাল আনা হয়েছিল। বিকানেরের মহারাজ গঙ্গা সিং এনেছিলেন, যেইটা জয়সলমের অবধি যায়। কানাল কি বাবা? নদীর থেকে জল কেটে জায়গা অবধি নিয়ে আসা হয়। যেইখানে জল নেই, এইখানে আগে একদম জল ছিল না, কিন্তু এখন সবার বাড়িতে দরকার মতন জল এসে যায়। আর হ্যাঁ বাচ্চারা, এখানে তোমরা ক্যাকটাস পাবে। ছোট ছোট শুকনো ঝাড়ি আর ছোট্ট গাছপালা পাওয়া যাবে, যেগুলোর বড় হওয়ার জন্য খুব কম জল দরকার হয়। হ্যাঁ, প্রকৃতি নিজের হিসেবে কত সুন্দর কাজ করে। জলের কম দরকার হলেও এই গাছ ভালো করে বেঁচে থাকে। চলো, এখন আমরা সাম ডেজার্টে যাব। সবাই জয়সলমেরের বালির জগতে পৌঁছে যায়। দূর দূর অব্দি শুধু রেগিস্তানই দেখা যাচ্ছিল। ওখানকার লোকেরা নাচ গান করছিল, আর কিছু লোকেরা ঘুরতে আসা লোকেদেরকে উটে করে বেড়াতে নিয়ে যাচ্ছিল। বাবা, আমিও উটের উপরে বসবো। হ্যাঁ বাবা, তারপরে ওইখানে ডান্স করার আছে সেই আন্টির সঙ্গে। ঠিক আছে, আমরা এক এক করে সব অ্যাক্টিভিটি করব। বাবা ইশারা করে উটওয়ালাকে ডাকে। ভাই, আমাদের সবার উঁটে চড়ার আছে। আপনাদের দুটো উট দরকার। একটাতে একজন বড় একজন ছোট বসতে পারে। ও ঠিক আছে,
কিছুক্ষণ পরে একটা উটে বাবা আর চিঙ্কি আর অন্য উটে মা আর গাট্টু বসে পড়ে। উট যখন উঠতে শুরু করে তখন দুজন বাচ্চা খুশির চোটে জোরে জোরে হাসতে শুরু করে দেয়। আসলো মজা চিঙ্কি। হ্যাঁ বাবা, ওই দেখো পুরো ডেজার্ট দেখা যাচ্ছে। কত সুন্দর দেখা যাচ্ছে, একদম গোল্ডের মতো। তাই আমরা এটাকে সোনার জমি বলি মা। কারণ যখন সূর্যের আলো এর উপরে পড়ে তখন এইটা ঠিক সোনার মতনই চকচক করতে শুরু করে। হ্যাঁ, একদম সোনার মতন দেখতে লাগছে। আধ ঘন্টা ঘোরার পরে সবাই নিচে নেমে যায় আর গাট্টু চিঙ্কি সাথে সাথে অন্যদিকে দৌড়ে যায়। বাবা মাও ওদের দিকে দৌড়ে যায়। আরে বাবা, আস্তে দৌড়াও। ওখানকার লোকেরা জোরে জোরে নাচ গান করছিল, ওরা বিনও বাজাচ্ছিল। এটা কি মা? এরা সাপুড়ে বিন বাজিয়ে সাপেদের ধরে। এদের গান বাজনা বিশ্ব প্রসিদ্ধ হয়ে গেছে। চিঙ্কি খুশির চোটে জোরে জোরে নাচতে শুরু করে দেয়। ওর সাথে গাট্টুও নিজেকে থামাতে পারে না, ও নাচতে শুরু করে দেয়। তখনই ওখানকার মেয়ে বাবার হাত ধরে টানতে শুরু করে, ওদেরকেও নাচাতে শুরু করে। সবাই খুব আনন্দে রেগিস্তানের আনন্দ নিতে শুরু করে। নাচতে নাচতে মা বলে, ভুলো না আমাদের বাচ্চাদেরকে বর্ডার দেখাতে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে আমার। এক্ষুনি বের হওয়া হবে। ক্যাব ডেকে নিচ্ছি, দাঁড়াও। কিছুক্ষণ পরে ক্যাবে বসে সবাই জয়সলমেরের ভারত আর পাকিস্তানের বর্ডার দেখতে যায়। বাবা, এখানে তো শুধু মাটি দেখতে পাচ্ছি, আর তো কিছুই নেই। বাবা, থার মরুভূমি বিশ্বের অনেকগুলো বড় মরুভূমির মধ্যে আসে। স্বাধীনতার আগে এখানে রাজপুতরা থাকতো। ওনাদের মহলগুলো খুবই প্রসিদ্ধ, ঠিক মাটির মতন। বাবা, কিন্তু কত সুন্দর জায়গা এটা, পাহাড় থেকে একদম আলাদা। প্রত্যেক জায়গার একটা বিশেষত্ব থাকে বাবা। যেমন মুম্বাইতে সমুদ্র, লোকে সেইখানে সমুদ্র দেখতে যায়। সাহেব, বর্ডার এসে গেছে। এখান থেকে আগে যেতে গেলে বিএসএফ এর পারমিশন দরকার হয়। বাবা বাইরে এসে স্টেশনে বর্ডার দেখার জন্য পারমিশন নিতে যায়। গাট্টু চিঙ্কি, এরা আমাদের সব ফৌজি ভাইরা। এই ডেজার্টে থেকে এরা আমাদের দেশের রক্ষা করে। সবাইকে জয় হিন্দ বলো। ওকে মা। গাট্টু আর চিঙ্কি সব সিপাহীদের স্যালুট করে, জয় হিন্দ বলে আর দূর থেকে রেগিস্তানের বর্ডারকে দেখে। আমরা আগে যেতে পারবো নাকি বাবা? না বাবা, এটাকে লাইন অফ কন্ট্রোল বলে। এখানে আমাদের দেশের সীমা শেষ। কত সুন্দর আমাদের দেশ, তাই না মা? এখানে সবকিছু আছে, পাহাড়, সমুদ্র, ডেজার্ট, নদী, সব। হ্যাঁ মা। বাচ্চারা আবার থেকে বালির উপরে লাম্ফজম্ফ করে। মা আর বাবা একে অপরকে দেখে মিচকি হেসে ফেলে। হোমমেড পিৎজা। গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। দুজনে খুব খুশি হয়, কারণ আজ ওদের হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট বেরিয়েছিল। মা, কোথায় তুমি? মা, আমাদের রেজাল্ট এসে গেছে। আরে আসছি বাবা, কত চিৎকার করছো। মা, তাড়াতাড়ি এসো না। আরে এসে গেলাম বাবা, স্কুল থেকে এসেই একদম হল্লা। মা, আমি ক্লাসে 3rd এসেছি। আর আমি ফার্স্ট। আরে বাহ, আমি তো এটা জানতাম। লাভ ইউ বাচ্চারা। লাভ ইউ টু মা। তুমি কি করে জানলে? আমি তোমাদের দুজনেরই মা, বুঝলে? এত মন লাগিয়ে পড়াশোনা করেছিলে তোমরা দুজনে, ভালো নম্বর তো আসতোই। কিন্তু মা, আমার ফার্স্ট আসার ছিল। এখন আরো মন লাগিয়ে পড়াশোনা করো, ফাইনাল এক্সামে তখন তুমি ফার্স্ট আসবে। না, আমি তবুও ফার্স্ট আসবো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস এবার নিজেদের মধ্যে লড়াই করো না। আমি তোমাদের দুজনের জন্য একটা সারপ্রাইজ জিনিস বানিয়েছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে এসো। সারপ্রাইজ? ওয়াও, আমি এক্ষুনি আসছি। তোমার থেকে আগে আমি এসে যাব। চলো দুজনে টাইম রেস করি। হে ভগবান, সব জায়গায় কম্পিটিশন। দুজনে দৌড়ে নিজেদের ঘরের দিকে দৌড়ে পালায়। ওইদিকে মা টেবিলে সারপ্রাইজটাকে ঢেকে রেখে দেয়। চিঙ্কি দৌড়ে আসে। আমি ফার্স্ট এলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি নিচের চেয়ারে বসে পড়ো। গাট্টুও দৌড়ে দৌড়ে চলেই আসে। আমি এসে গেলাম। কি সারপ্রাইজ মা? প্লেট সরিয়ে নিজেই দেখো। ওয়াও, এটা তো পিৎজা। পিৎজা আমার ফেভারিট। এত সুন্দর সারপ্রাইজ মামি। লাভ ইউ। লাভ ইউ টু বাচ্চারা। দুজনে একদম খুশি হয়ে পিৎজা খেতে শুরু করে। ওয়াও মা, এটা টেস্ট তো কত ভালো। এর মধ্যে তুমি কতগুলো ভেজিটেবলস ঢেলেছো।
ওয়াও মা, বাজার থেকে আনলে তো একটাই টপিংস দেয়। তুমি কত টেস্টি পিৎজা বানিয়েছো। তোমাদের দুজনের ভালো লাগলো? হ্যাঁ মা, মজা এসে গেল। কিন্তু এটা তুমি কি করে বানালে? আমাকেও শেখাও, আমি তোমাকে পিৎজা বানিয়ে খাওয়াবো। তুমি এখন খুব ছোট। মা, আমাকেও বলো, আমি এখন গ্রোন আপ বয়। ঠিক আছে, শিখিয়ে দেবো, কিন্তু প্রমিস করো একলা তোমরা কোনোদিনও বানাবে না। আমার সামনে তোমরা যা বানাবার বানাবে। প্রমিস মা। তাহলে সব থেকে আগে যেসব টপিংস আর সবজি আমাদের পছন্দ ওই সব এক জায়গায় করে নাও। যেমন চিংকি, তোমার মাশরুম আর শিমলা মির্চ বেশি পছন্দ, তুমি সেটা নিয়ে নাও। গাট্টু, তুমি তো পেঁয়াজ আর টমেটো পছন্দ করো। সসেসও সব বাজারে পাওয়া যায়। তাছাড়া তোমাদের যা পছন্দ, যেমন ব্রকলি, কর্ন, ওই সবও নিতে পারো। ওয়াও, কত মজা আসবে। এই সব তো সুপারমার্কেটে পাওয়া যাবে, তাই না মামি? হ্যাঁ, ওখান থেকে সব জিনিসপত্র আর পিৎজার বেসটা নিয়ে আসবো। আমি বেসটাও বানাতে পারি, কিন্তু ওইটা পরে শেখাবো, যখন তোমরা দুজনে বড় হয়ে যাবে। এখন কেন না মা? ওতে অনেক কাজ হয়, তাই তোমরা যখন ক্লাস 8-এ এসে যাবে তখন শেখাবো। ওকে মা। তারপর টপিংটা কি করব? হ্যাঁ, যা কিছু ভেজিটেবলস আর টপিং পছন্দ হচ্ছে সসেসও নিয়ে নাও। তারপর পিৎজা বেসে সব থেকে আগে ওগুলো লেয়ার বানাও। মা, পিৎজা বেস কোনটা ভালো হয় এটা কি করে জানবো? আটারটা ভালো হয়, ময়দার বানানোটা ডাইজেস্ট হতে অনেক সময় লেগে যায়। তাই আমাদের সবাইকে যতটা সম্ভব আটার বেসওয়ালা পিৎজাই খাওয়া উচিত। ময়দা খাওয়ার জন্য গতবার আমার পেট ব্যথাও হয়েছিল। হ্যাঁ, তাই তো বললাম, আটার বেস সবার জন্য হেলদি হয়। চেষ্টা করা উচিত যে ওইটাই ব্যবহার করা যাক। তারপরে কি করব? বেসে সব থেকে আগে নিজের পছন্দ মতো চাটনি কিংবা সস লাগাও। তার উপরে সব সবজিগুলো সাজিয়ে দাও একদম ভালো করে। মা, চিজ? হ্যাঁ, চিজটা তার উপরে ছেঁচে দিতে হয়। ওটা কি করে? ওটা রান্নাঘরের একটা গ্রেটার পাওয়া যায়, ওতে ছেঁচে দেয়। ওই মেশিনটা দিয়ে যত ছোট করা যায় ওই সব দিয়ে এগুলো করা হয়। মা, কত ইয়ামি লাগে চিজ। হ্যাঁ, কিন্তু ওটাও লিমিটে খেতে হবে বাবা, তার থেকে ফ্যাট বাড়ে। চিংকি গোলু মোলু মোটা হয়ে যাবে, তাই না মা? তাই না? হ্যাঁ কিন্তু আমার তো চিজ টেস্টি লাগে। হ্যাঁ, খাও না বাবা, সব জিনিস নিজের মাত্রায় খাওয়া উচিত। এবার তোমরা তোমাদের পিৎজা শেষ করো। একটা পিৎজা আমি তোমাদের চোখের সামনে বানাবো, আমাকে ওটা বানানোর জন্য তোমরা হেল্প করো, শিখে যাবে। ওয়াও। দুজনেই তাড়াতাড়ি নিজেদের লাস্ট স্লাইস খেয়ে নেয়। চলো এবার রান্নাঘরে যাই আরো একটা ফ্রেশ পিৎজা বানানোর জন্য। তারপরে তিনজনে রান্নাঘরে এসে যায়। এই আমি নিলাম বেস সব থেকে আগে। এবার এটার উপরে কি করব বলো তোমরা দুজনে? আমি সস লাগাই মা? হ্যাঁ করো। চিংকি মেয়োনিজটা ঢালে আর চিলি সস লাগিয়ে দেয়। মা, আমি ব্রোকলি ডেকোরেট করে দিয়ে দে। টমেটো আর মাশরুম আমি লাগাবো গাট্টু। হ্যাঁ বাবা, দুজনে করে নিও একটা একটা করে। তারপরে দুজনে এক এক করে টমেটো, পেঁয়াজ, শিমলা মির্চ, মাশরুমে একটা একটা লেয়ার লাগিয়ে নেয়। কত সুন্দর দেখাচ্ছে পিৎজা। হ্যাঁ গাট্টু, মজা এসে গেল। আমি চিজ গ্রেট করে দিই? না বাবা, তোমরা ছোট, হাত কেটে যাবে। আমি চিজটা গ্রেট করে দিচ্ছি, তোমরা পিৎজার উপরে ঢেলে দিও। ওকে মামি। মা চিজটা কাদ্দুকাস করে দিয়ে দেয়, দুজনে মিলে পিৎজার উপরে ছড়িয়ে দেয়। এবার কি করতে হবে মামি? এবার এটাকে ওভেনে রাখবো। এটা তুমি কি পরছো মা? এইটা গ্লাভস। সব সময় মনে রেখো, ওভেনে প্লেট রাখার সময় আর বার করার সময় হাতে গ্লাভস পরা খুবই দরকার। না পড়লে কি হয়ে যাবে মা? আরে হাত পুড়ে যাবে বাবা। আর তোমাদের তো এখন ওভেন ইউজ করাই উচিত না। তোমরা আমাকে এখন দেখো, ওভেনে পিৎজাটা হতে শুরু করে আর দুজনে লাফাতে থাকে। চিংকি দেখো, প্লেটটা ভেতরে ঘুরছে। হ্যাঁ গাট্টু, আমি তো সুগন্ধও পাচ্ছি। ব্যাস আর 5টা মিনিট, তারপরে আমরা তিনজনে মিলে এটাকে খাবো। কিছুক্ষণের মধ্যে পিৎজা রেডি হয়ে যায় আর মা প্লেটে নিয়ে ওটা কাটার দিয়ে কাটতে শুরু করে। আচ্ছা, তাহলে স্লাইসটা এমন করে বানাই। হ্যাঁ মা, চলো এবার ডাইনিং টেবিলে। গাট্টু আর চিংকি নিজেদের চেয়ারে গিয়ে বসে পড়ে। মা দুজনের প্লেটে একটা একটা স্লাইস রেখে দেয়। ওয়াও, কি টেস্টি হয়েছে মামি।
হ্যাঁ, মজা এসে গেল। চলো, আজকে তোমরা এত ভালো মার্কস এনেছো, এটা ওটার প্রাইজ। তোমরা দুজন শিখলেও যে বাড়িতে বানানো পিৎজা কত হেলদি আর কত টেস্টি হয়। হ্যাঁ মা, এখন যখনই পিৎজা খাবো বাড়িরই খাবো। আচ্ছা, চলো এবার বাকি স্লাইসগুলো শেষ করো। দুজনে খুব স্বাদ নিয়ে পিৎজা খেয়ে যাচ্ছিল, আর মা দুজনকে দেখে খুব খুশি হয়। সব বাচ্চারা সবসময়ের মতন স্কুল বাসে বসেছিল। বান্টি আর গুড্ডিও নিজেদের স্ট্যান্ড থেকে বাসে চড়ে গেছিল। চিঙ্কি, আজ টিফিনে কি এনেছো? আজ আমি উপমা এনেছি। ওয়াও, আমার মা আজকে আমাকে ইডলি দিয়েছে। আমরা ক্লাসে শেয়ার করব। কিন্তু আমি আজকে টিফিন আনতে ভুলে গেছি। তাড়াতাড়ি বাড়ি যাব, তাহলে মা বকা দেবে। কোনো ব্যাপার না বান্টি, আমরা সবাই শেয়ার করে খেয়ে নেব, নাহলে ক্যান্টিন থেকে নিয়ে নেব। বাবা আমাকে আজ পকেট মানি দিয়েছে। থ্যাংক ইউ ভাই, আমার বেস্ট ফ্রেন্ড। ইয়েস ইয়েস। স্কুল এসে যায়। সব বাচ্চারা বাস থেকে নেমে এক এক করে ক্লাসরুমে চলে যায়। সরস্বতী মায়ের প্রেয়ারের পরেই প্রিন্সিপাল ম্যাডাম এসে অ্যানাউন্সমেন্ট করে, গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং ম্যাম। আশা করছি তোমরা সবাই হেলদি আর হ্যাপি আছো। আগামী মাসে আমাদের বাই মান্থলি প্যারেন্ট টিচার মিটিং আছে। তোমরা সবাই নিজেদের মা বাবাকে নিয়ে আসবে। ওকে ম্যাম। অল ক্লিয়ার? যাদের কিছু কনফিউশন থাকবে তারা ক্লাস টিচারকে জিজ্ঞেস করে নেবে। একদম ক্লিয়ার ম্যাডাম। ওকে, তো গো টু ইয়োর ক্লাসেস। সব বাচ্চারা নিজেদের নিজেদের ক্লাসে চলে যায়, আর টিচাররা ক্লাস নিতে শুরু করে দেয়। গুড মর্নিং বাচ্চারা, নিজেদের ম্যাথস বই বার করো। এরম করতে করতে বাকি সব টিচাররাও এসে যায়। সব ক্লাস এক একটা করে হয়ে যায়, আর সব বাচ্চারা বাড়ি ফিরে আসে। কেমন ছিল আজকের দিন? খুব ভালো মা। মা, আমাদের স্কুলে 10 তারিখে প্যারেন্ট টিচার মিটিং আছে। তোমাদের দুজনকে আসতে হবে। ঠিক আছে, আমরা এসে যাব। শেষমেশ 10 তারিখ এসে যায়, আর গাট্টু আর চিঙ্কি স্কুল যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। মা, আমাদের বাস এসে গেছে, আমরা চলে যাব। কিন্তু মনে রেখো, রিসেসের পরে প্যারেন্টস টিচার মিটিং, এসে যেও কিন্তু। হ্যাঁ মা, আর তুমি না ওই রেড কুর্তাটা পরো। আচ্ছা মা, এবার তোমরা বাইরে দাঁড়িয়ে পড়ো, বাস এসেই যাচ্ছে। কিছুক্ষণ পরে বাস এসে যায়, আর দুজন বাচ্চা বাসে চড়ে পড়ে। মা আর বাবা একদম তৈরি হয়ে স্কুলে পৌঁছে যায়, যেখানে সব ক্লাসের বাচ্চারা আলাদা আলাদা রুমে যাচ্ছিল। এক্সকিউজ মি, ক্লাস 2 এর প্যারেন্টস টিচার মিটিংটা কোথায় হচ্ছে? সেইটা তো সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার 208-এ হচ্ছে। আপনি সেইখানে যান। বাকি বাচ্চারাও আলাদা আলাদা রুমে যাচ্ছিল। অনেক প্যারেন্টসরা তৈরি হয়ে এসেছিল। গাট্টুর মা বাবাও রুম নাম্বার 208-এ পৌঁছে যায়। ইজ দিস ক্লাস সেকেন্ড? ইয়েস। আপনারা গাট্টু চিঙ্কির মা বাবা না? হ্যাঁ হ্যাঁ। এসে যান, মিটিং একটু পরেই শুরু হতে যাচ্ছে। দুজনে ভেতরে এসে বসে পড়ে। গাট্টু আর চিঙ্কি একদম ফার্স্ট লাইনে বসেছিল, সেকেন্ড লাইনে বান্টি, আর থার্ড লাইনে গুড্ডি বসেছিল। গুড মর্নিং টু অল প্যারেন্টস। গুড মর্নিং। আজকে আমরা প্যারেন্ট টিচার মিটিং এই জন্য রেখেছি যে সবার হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেছে। এরপরে স্কুলের উইন্টার ভেকেশন শুরু হতে যাচ্ছে, তাই সবার গ্রোথ আর মার্কসের উপরে কথা বলা যায়। কারণ হাফ ইয়ারলির পরেও আরও অর্ধেক বছর বাকি থাকে প্রগ্রেসের জন্য। সব বাচ্চারা আর প্যারেন্টসরা টিচারের কথা মন দিয়ে শুনছিল। এখন আমি রেজিস্টারের নম্বরের অনুসারে সবাইকে এক এক করে ডাকবো। ওকে ম্যাম। অ্যালফাবেটের অনুসারে সব থেকে আগে আভার নাম আসে। টিচার আভাকে মার্কশিট ধরিয়ে দেয়। আভা, তোমার 72% এসেছে। কিন্তু এটা তো খুবই কম। হ্যাঁ, এর ম্যাথসে নম্বর কম, কারণ ক্লাসে কম মন লাগায়, রিভিশন একদম করে না। ম্যাথসে কমজোর হওয়ার জন্য এত কম পার্সেন্টেজ হয়েছে। কিন্তু ম্যাম, আমি তো অনেক পড়াই করি। হ্যাঁ আভা সোশ্যাল সায়েন্সে খুব ভালো। আপনি একটা কাজ করুন, একে কিছু বছর সব সাবজেক্ট এক্সপ্লোর করতে দিন, পরে যে বিষয়ে ভালো হবে সেই বিষয়টা নিয়ে পড়াশোনা করুক। গাট্টুর মা বাবা এসব দেখে খুব খুশি হচ্ছিল। আমি খুব খুশি, আমাদের বাচ্চারা খুব ভালো স্কুলে পড়ছে। না এখানে শুধু বইয়ের বিদ্যা, বরং অন্য জিনিসের উপরেও ধ্যান রাখা হয়। সব থেকে ভালো কথা হচ্ছে এদের টিচাররা কত ভালো, সব বাচ্চাদের কত যত্ন করে, এটাও জানে যে কোন বাচ্চা কোন বিষয়ে ভালো আছে।
তখনই আওয়াজ আসে চিঙ্কি। চিঙ্কি এগিয়ে যায়। মা আর বাবাও আগে গিয়ে চেয়ারে বসে পড়ে। আচ্ছা, আমি গাট্টুকেও ডেকে নি, দুজনে তো জমজ, একসাথে দুজনের রিপোর্ট দেখা যাবে। গাট্টু, এদিকে এসো, তুমিও এগিয়ে এসো। আপনাদের দুজনেরই বাচ্চা খুব ট্যালেন্টেড। এটুকুই পার্থক্য যে গাট্টু ম্যাথ সায়েন্সে খুবই ভালো, আর চিঙ্কি ল্যাঙ্গুয়েজে। ওয়াহ, বাকি? গাট্টু স্পোর্টস টিমে ভালো খেলে, কিন্তু চিঙ্কি একটু এখন উইক হয়ে গেছে, ওকে একটু দেখতে হবে। ও, ও মাঝখানে একটুখানি উইক হয়ে গেছিল, তাই ইমিউনিটিটা একটু কম। গাট্টু আর চিঙ্কি টিচারের পাশে দাঁড়িয়ে এসব শুনছিল। চিঙ্কির দিকে তাকিয়ে ম্যাডাম বলে, আরে চিন্তার কোনো কারণ নেই, সব বাচ্চারা সবকিছু তো ভালো হয় না। গাট্টু যদি স্পোর্টসে ভালো, চিঙ্কি কালচারাল প্রোগ্রামসে খুব ভালো করে পার্টিসিপেট করে। ও সেকেন্ডও হয়েছিল একটা কালচারাল উইকে, তাই না চিঙ্কি? থ্যাংক ইউ। আমার মেয়ে তো সবার থেকে বেস্ট। মা আর ম্যাডামও ভাবুক হয়ে একে অপরকে দেখছিলই যে তখন গাট্টু এসে মাকে জড়িয়ে ধরে। আরে কি হয়েছে বাবা? ডোন্ট ওয়ারি। ব্যাস এইটাই বলছিলাম আমি। ব্যাস আপনি এইটুকুই দেখবেন যে এদের ইন্টারেস্ট যা কিছুতেই হোক পুরো যেন গ্রোথ হয়। আমি এটাই মানি যে বাচ্চাদের সম্পূর্ণ গ্রোথ হওয়া উচিত, তাই মার্কস সবকিছু হয় না। আপনি ঠিক বলছেন, আমরা নিজেদের পক্ষ থেকে বেস্ট দেব। আপনাদের উপরে আমার পুরো বিশ্বাস আছে। একটা স্কুলের দিক থেকে আমরাও খেয়াল রাখব। মা বাবা গাট্টু চিঙ্কির হাত ধরে স্কুলের বাইরে চলে আসে। নতুন রুম। গাট্টু আর চিঙ্কি ঘরে পড়াশোনা করছিল। তখনই ঘরে নোনা ধরার জন্য একটা ছোকরা নিচে পড়ে। আরে এটা কি হলো? এটা কি করে পড়লো? দাঁড়াও, মা বাবাকে বলতে হবে। মা বাবা একবার এদিকে আসো না। হ্যাঁ মা। আরে কি হয়েছে, এত ডাক দিচ্ছ কেন? চিঙ্কি তখন মাকে ডাকে, আর মা বাবা দুজনেই ওই ঘরে চলে আসে। কি হলো চিঙ্কি, চেঁচাচ্ছ কেন তুমি? হ্যাঁ, আরে বাবা দেখো না, ওপর থেকে একটা লেয়ার পড়লো নিচে। সব কালার নষ্ট হয়ে গেল, দেখো না মা। একে আর্দ্রতা বলে বাবা, যখন দেওয়াল ভিজে ভিজে যায় তখন এটা হয়। হ্যাঁ বাবা, আশেপাশে জলের লিকেজ থাকলে এমনটাই হয়, কিন্তু আমাদের এখানে তো লিকেজ নেই। কিন্তু এবারে তো বৃষ্টিও বেশি হয়েছিল, হয়তো ঠান্ডা বেড়ে যাওয়ার জন্যে। শোনো না, একটা কথা ভাবছিলাম। 3 বছর হয়ে গেল ঘরটার, বোধহয় এবার আমাদের রেনোভেট করে নেওয়া উচিত। হ্যাঁ ঠিক বলছো, আমি কালকে কারিগর আর পেন্টারকে ডাকছি। সব তো ঠিক হয়ে গেছে, এটাই ঠিক সময় রুমটাকে রেনোভেট করার। ওয়াও, তাহলে এখন আমাদের রুম একদম নতুন হয়ে যাবে। হ্যাঁ বাবা। কি মজা হবে না গাট্টু? আমি তো পিঙ্ক কালার করাবো। পিঙ্ক কালার একদম হবে না। কারিগরও আসলো না, লড়াই শুরু হয়ে গেল এদের। পরের দিন রুমে কারিগর আর পেন্টার আসে, আর দুজনই দেওয়াল ভালো করে পরীক্ষা করে। বেশি কিছু তো হয়নি, সাধারণ একটু রিপেয়ার আর একটু রং করে দিলে এইবারে ঠিক হয়ে যাবে। এবারে কিন্তু কালার ভালো লাগাবেন। হ্যাঁ, কালারটা আপনারা চুজ করে দেবেন। এতে 4টে কোট লাগবে, আমি এশিয়ান পেন্টস নিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাতে আমরা কথা বলে নেব। ততক্ষণ গাট্টু আর চিঙ্কি চলো কালার শেডটা দেখে নি। চল কালার শেড ডিসাইড করি আমরা। হ্যাঁ চলো, ব্লু কালার। পিঙ্ক কালার আমি বলে দিলাম বাস। তারপর দুজনই বালিশ নিয়ে লড়তে লাগে। এটা দেখে মা মাঝখানে এসে বাঁচাতে যায়। আরে থামো থামো, লড়ো না এত। এই ঘরে বেস্ট কালার হবে, আর সব থেকে সুন্দর দেখতে লাগবে এই ঘর। বাবা কারিগর আর পেন্টারের সাথে কথা শেষ করে ঘরে ফেরত চলে আসে। না ভাই, আমি তো আমার তরফ থেকে সব ডিল করে দিলাম। পরশুদিন থেকে এরা কাজ করতে এসে যাবে, 1 সপ্তাহের মধ্যে রুমটা ভালো করে ডেকোরেট হয়ে যাবে। কিন্তু ভেতরের জিনিস আমরা রেনোভেট করব। এইবার কোনো ডিজাইনারকে ডেকো না। ঠিক আছে। 2 দিন পর কারিগর তার 2 মিস্ত্রিকে নিয়ে কাজে লেগে যায়। আর তবের থেকে গাট্টু চিঙ্কিও মা বাবার রুমে থাকতে লাগে। আঙ্কেল, আপনি কি করবেন সব থেকে আগে? বাবা, সব থেকে আগে আমরা পুরনো কালারটাকে খুঁচিয়ে বের করব। যেখানে যেখানে সিপেজ আছে সেইখানে পুট্টি আর রং লাগিয়ে দেব, আর স্ট্রং করে দেব। তাহলে কালার কখন করবে? আরে সবকিছু ক্লিন হওয়ার পরে, ঠিক করার পরে আমরা কালার করে দেব। আর 2-3 দিন টানা কাজ হতে লাগে। গাট্টু চিঙ্কি মনোযোগ দিয়ে এসব দেখছিল, আর নিজেদের ঘর পরিবর্তন হতে দেখছিল। ওদিকে মাও খুব খুশি ছিল যে ওদের দুজনের রুম এবার নতুনের মতো লাগবে। মা কত মজা হবে না? এবার ডান দিকে আমি আলমারি রাখবো। ঠিক আছে,
আর গাট্টু, আপনার কোনো বিশেষ ইচ্ছা? আগে রুমটা রেডি হয়ে যাক মা, তারপরে আমরা বিশেষ রুম সাজাবো। আর 1 সপ্তাহের মধ্যেই গাট্টু চিংকির রুম পুরো সেজে তৈরি হয়ে যায়। আর আমরা দেখি যে গাট্টু চিংকির দুজনেরই পছন্দ মনে রেখে পেইন্টার স্কাই ব্লু আর পিঙ্ক দুটো রঙেরই দেওয়াল রাখে। দুজনে সরে যাও, আমি বেডটাকে সেট করছি। মাও এদিকে জিনিসপত্র এনে ঢের করতে লাগে, আর চিংকিও নিজের ডল সেটকে একটা কোণায় সাজাতে লাগে। ওদিকে গাট্টুও আবার বাস্কেটবলের বাস্কেট নিজের দেওয়ালে সেট করে দেয়। বাস্কেট আমার এত উঁচুতেই ঠিক লাগে, না হলে বারবার জাম্প করাতে আমার ভালো লাগে না। গাট্টু, নতুন জিনিসগুলো তুমি মায়ের সঙ্গে একটু দেখে নিও, আমি অর্ডার করে দেব। ঠিক আছে বাবা। বাবা, আমাকে একটা ছোট্ট আলমারি আলাদা করে দাও না, ওতে সব খেলনা আমি সেট করে দেব। এই সানডে আমরা মার্কেটে যাব, আপনাদের দুজনের যা যা দরকার পড়বে সেটা লিস্ট বানিয়ে নিও। এখন আমি অফিস যাচ্ছি। বাবার অফিস চলে যাওয়ার পর গাট্টু চিংকি দুজনেই নিজের নিজের লিস্ট বানাতে লাগে। কিছু নাম দেখে মা বলে, আরে এর মধ্যে তো অনেক জিনিস অনলাইনে পেয়ে যাব আমরা, অ্যামাজন আর জিম কার্টে। আমি এখনই আমার ফোন আনছি, তোমরা তোমাদের পছন্দের জিনিস লিস্ট আউট করে নাও। ওয়াও! মা অ্যাপ খুলে বসে আর ওতে জিনিস দেখতে লাগে। মা, ওই পেন্টিংটা, ওই ডল হাউস আর একটা কিচেন সেট অর্ডার করে দাও না। আমার জন্য একটা পেন্টিং, যেটাতে মেসি হোক, ফুটবল নেটও মা। আমি আগে সেই জিনিসটাই অর্ডার করব যেটা দরকারের। চিংকি, তোমার কিচেন সেট পরেও আসতে পারে, এখন সেটার দরকার নেই। ঠিক আছে মা। মা, পুরনো স্টাডি টেবিলটাও পুরনো হয়ে গেছে, ওটাও অর্ডার করে দেব। একদম, কিন্তু ওটাকে আমরা অনলাইন অর্ডার করব না, ওটাকে কিনতে আমরা বাবার সাথে বাজারে যাব। হ্যাঁ, সেটাই ঠিক হবে মা, আমি সব টেবিল চেয়ারে বসে বসে দেখে নেব। ধীরে ধীরে অনলাইনের জিনিসপত্র আসতে লাগে আর গাট্টু চিংকিরও ঘর ভরে উঠতে লাগে। রুমটা আমাদেরকে দারুণ লাগছে না গাট্টু? হ্যাঁ চিংকি। রবিবারে সবাই মিলে মার্কেট যায়। আমরা ফার্নিচার স্টোর যাওয়ার আগে কি ফুচকা খেতে পারি? বাবা এটা শুনে হাসতে লাগে আর সবাইকে ফুড স্টলে নিয়ে যায়। আগে পেট পুজো, তারপরে সবকিছু। তারপর সবাই মিলে ফার্নিচার শপে যায়। গাট্টু আর চিংকি আলাদা আলাদা টেবিল চেয়ারে বসে টেস্ট করতে লাগে। আরে এই টেবিলটা কত সুন্দর, এতে কি র্যাক লাগতে পারে আলাদা করে? হ্যাঁ হ্যাঁ, লেগে যাবে। আপনি আগে চুজ করে নিন, তারপর আমরা কাস্টমাইজ করে দেবো এইটাকে। মা, আমার ওই টেবিলটা খুব পছন্দ, ওর উপর আলাদা করে বোর্ডও আছে। ঠিক আছে বাবা, তোমার জন্য ওটা নিয়ে নেব। আপনি শুধু জিনিসটাকে দেখে নিন, ঘরে পাঠানোর দায়িত্বটা আমাদের। এইভাবে জিনিস অর্ডার করি, সবাই ঘরে চলে আসে আর পরের দিনই সব জিনিস অটোতে ঘরে চলে আসে। মা, আমাদের টেবিল এসে গেছে। তারপর আর কি, গাট্টু আর চিংকি নিজেদের টেবিল সেট করে তার মধ্যে বসে যায়। ওরা তো খুবই খুশি ছিল, কারণ ওদের রুম এখন প্রপার রেনোভেট হয়ে গেছে। মা বাবাও ওদেরকে টেবিলে দেখে খুব খুশি হয়ে যায়। গাট্টু, চিংকি আর ফিশিং। গাট্টু আর চিংকি প্রতিবারের মতো হলে বসে টিভি দেখছিল। বাবা ওদের পেছনে বসে নিউজপেপার পড়ছিল আর মা কিচেনে কাজ করছিল। তখনই দরজায় কেউ আওয়াজ দেয়, মাছ নিয়ে নাও, মাছ, একদম তাজা তাজা মাছ। মাছ আবার তাজা হবে কি করে? সেটা কি কোনো ফল? আরে বাবা, পুকুর থেকে তাজা ধরে নিয়ে এসছে আঙ্কেল। তোমরা সবাই কি কথা বলছো? যাও মাছ কিনে নাও। বাবা দরজা খুলে আর গাট্টু আর চিংকি বাবার পেছনে দাঁড়িয়ে পড়ে। ওয়াও, ওর ঝুড়িতে এতগুলো মাছ আছে। আরে দেখো না চিংকি, এত কালারের আলাদা আলাদা ফিশ কি করে ধরেছে আঙ্কেল? বাবা, উনি ফিশারম্যান, গ্রাম থেকে ফিশিং করেছেন, ওনার কাছে সব আছে। দেখো, এদেরকে ধরে কি করে আর এদের সামলে রাখে কি করে? আলাদা আলাদা ধরন হয় বাবা। জানো, আমার ইচ্ছে হচ্ছে এখন ফিশ ভেজে খেয়ে নি, কিন্তু আমি তো ফিশিং করতে জানি না। আরে বাবা, একে তো ধরে ফিশ ট্যাঙ্কের মধ্যে রাখা হয়, তার সঙ্গে ফ্রেশ ওয়াটারেরটা ফ্রেশ ওয়াটারে, পুকুরেরটা পুকুরের জলে, আর নোনতা জলেরটা নোনতা জলেই রাখা হয়। তারপরে এইটাকে ঝুড়িতে ভরে আলাদা আলাদা জায়গায় বিক্রি করা হয়। নোনতা জল মানে কি বাবা? আরে বাবা, সমুদ্রের জল, ওতে নুন থাকে না, তাই ওকে নোনতা জল বলা হয়। আচ্ছা। বাবা,
ফিশিং কি করে করে আমিও দেখতে চাই। ঠিক আছে, তোমরা সবাই রবিবারে তৈরি থেকো, আমরা ফিশিং করতে যাব। তোমরা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিও। পাশে একটা বড় পুকুর আছে, ওইখানেই ফিশিং করব। আমি তার জন্য নেট নিয়ে আসবো আর কাঁটাও। আমরা কি ধরে খাবো? হ্যাঁ, একদম ফ্রেশ ন্যাচারাল মেথডে। রবিবার দিন সবাই তৈরি হয়ে সকাল সকালই বেরিয়ে পড়ে। গাট্টু আর চিঙ্কি নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করে। আমি বাবার সঙ্গে আগে সিটে বসবো। না, আমি বসবো। আরে নিজেদের মধ্যে ঝগড়া করো না। অর্ধেক রাস্তা চিঙ্কি আর অর্ধেক রাস্তা গাট্টু বসবে সামনের সিটে। এটা ঠিক আছে? এবার চিঙ্কি, তুমি সামনের সিটে বসে পড়ো। ইয়ে, আই এম সো হ্যাপি। গাট্টু পেছনে বসে পড়ে। খুবই সুন্দর রাস্তা দিয়ে যেতে সবাই একটা ঝিলের কাছে গিয়ে পৌঁছে যায়। আরে কত সুন্দর জায়গা বাবা। এত বড় পুকুর, এখানে কতগুলো মাছ থাকবে? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো। এটা ফিশিং এর জন্যই ফেমাস। আমি তোমাদের জন্য টেন্টের ব্যবস্থা করি। এসো, টেন্ট লাগানো শিখিয়ে দিই। বাবা গাড়ির ডিকির থেকে টেন্ট, ফিশিং এর জাল আর রড বার করে। মা খাবার দাবারের ঝুড়ি নিচে নামিয়ে রাখে। গাট্টু, এই দেখো, এমন করে লাগাতে হয়, শিখে নাও। তোমরা ফিশিং করো, ততক্ষণ আমি বারবিকিউ লাগিয়ে নিচ্ছি। ওর মধ্যে মাছটা ভাজবো ধরার পরে। হ্যাঁ মা। কিছুক্ষণের মধ্যে টেন্ট সেট করার পরে বাবা মাছ ধরার জালটা খুলে নেয় আর সবাই ঝিলের ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ে। গাট্টু, এই নেটটাকে ধরো আর চুপ করে বসে থেকো, নড়বে না কিন্তু। নড়বো না কেন বাবা? আরে না হলে মাছেরা বুঝে যাবে যে এটা ধরার জন্য ফেলা হয়েছে, না হলে ওরা কাঁটাকে ধরে নেয়। চিঙ্কি, যখন গাট্টুর হাত ব্যথা হবে তুমি ধরে নিও। আচ্ছা। আর হ্যাঁ, যেই তোমার এটা ভারী লাগবে এই নেটটাকে টানতে শুরু করে দিও। ওকে বাবা। চিঙ্কি পাশেই বসে থাকে। আধ ঘন্টার বেশি হয়ে যায়। গাট্টু থকে গিয়ে হাই তুলতে শুরু করে দেয়। গাট্টু, তুমি যদি টায়ার্ড হয়ে থাকো আমি তোমার নেটটাকে ধরি, ততক্ষণ তুমি রেস্ট করো। ঠিক আছে চিঙ্কি, কিন্তু 10 মিনিট পরে আমি নিয়ে নেব। কি বাবা, এতক্ষণ সময় লাগে? হ্যাঁ বাবা, ফিশিং এ তো সময় লাগে। ফিশ যতক্ষণ কাঁটাতে না ফাঁসবে অপেক্ষা তো করতেই হবে। চিঙ্কি ফিশিং রড ধরে বসে পড়ে। তখন একটা নাড়াচাড়া ধরতে পারে। ওর মনে হয় যেন ডান্ডাটা ভারী হয়ে গেছে। বাবা, এ তো আমাকে ভেতরে টানছে, অনেক বড় মাছ। বাবা তাড়াতাড়ি দৌড়ে আসে আর সুতোটা টানতে শুরু করে আর দড়ি উপরে আসতে শুরু করে। আস্তে আস্তে ওর মধ্যে ভেসে থাকা মাছটাও দেখতে পাওয়া যায় আর গাট্টু আর চিঙ্কি খুশির চোটে নাচতে শুরু করে দেয়। ধরেছি ধরেছি, ফিশ ধরেছি। আমি ধরেছি গাট্টু, তুমি না। তো কি হলো? আমি তো এতক্ষণ ধরে বসেছিলাম। আরে আরে, তোমরা ঝগড়া করো না, আরো মাছ ধরে নিও। এটাই শেষ নাকি? তখনই চিঙ্কির নজর মাছের উপরে যায়। মাছটা ছটপট করছিল। আরে মা, ও তো কত ছটপট করছে। হ্যাঁ মা, কেন কি ও জল থেকে বাইরে এসে গেছে? পোমটা মনে আছে? है माँ, मछली जल की रानी है, जीवन उसका पानी है, हाथ लगाओ डर जाएगी, बाहर निकालो मर जाएगी। চলো গাট্টু, তুমি আমার সাথে এসো, আমরা এটাকে ফ্রাই করে নিই। ততক্ষণে চিঙ্কি আর বাবা আরো ফিশ ধরে নেবে। মা মাছের আঁশগুলো ছাড়িয়ে ওটা বারবিকিউতে ফ্রাই করতে শুরু করে। ওদিকে চিঙ্কি খুশি হয়ে হাততালি বাজাতে থাকে। বা মা, এত ফ্রেশ ফিশ, আজ তো মজা এসে যাবে। হ্যাঁ বাবা, আজকে সত্যি মজা এসে যাবে। আরে বাবা, বড় মাছ যদি এসে যায় এই দড়িটা ছিঁড়ে যাবে না তো? না চিঙ্কি, আমরা তাড়াতাড়ি এইটাকে উপরে টেনে নেব। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। যেই ফিশ আসবে আমাকে জানিয়ে দিও। গাট্টু রশিটাকে জলে দিয়ে চুপচাপ বসে পড়ে। তখনই বাবার মনে হয় যে এরম ভাবে দুজনে টায়ার্ড হয়ে যাবে। আরে গাট্টু, আমাকে দাও, আমি করছি, তুমি হাঁপিয়ে যাবে। না বাবা, আমাদের দুজনকে ফিশিং করতে দাও। তখনই হঠাৎ করে একটু নাড়াচাড়া হয়। মনে হয় ফিশ এসেছে, নেট ভারী হয়ে গেছে। হেল্প হেল্প চিঙ্কি। চিঙ্কি দৌড়ে এসে গাট্টুর হাত ধরে নেয়। বাবা মনে মনে দুজনের টিমওয়ার্ক দেখে খুবই খুশি হতে থাকে। দুজনে তাড়াতাড়ি রশিটাকে টানতে শুরু করে আর দেখে যে একটা বড় মাছ ফেসে গেছে। এবার ওয়াও, আমি কত বড় মাছ ধরেছি, এবার তো সত্যি মজা এসে যাবে। গাট্টু, মা দেখো কত বড় মাছ। মাও দৌড়ে দৌড়ে দেখতে চলে আসে। আরে, এই মাছটা তো সত্যি বড়।
এটা আমাদের দুজনের জন্য যথেষ্ট। এবার তোমরা দুজনে এসে পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়ে নাও। কিছুক্ষণের মধ্যে সবাই মিলে ফিশটাকে বানিয়ে ফেলে আর খেতে শুরু করে। বাবা বলে, ওয়াও, আজ অব্দি এত মজা তো কোনোদিনই আসেনি। এত ফ্রেশ, এত সুস্বাদু। থ্যাংক ইউ বাচ্চারা, তোমাদের জন্য আমরা এতদিন পরে এখানে আসলাম। থ্যাংক ইউ বাবা, কত মজা এসে গেল ফিশিং করতে। আর দুজন বাচ্চা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। স্যান্ডউইচ। গাট্টু আর চিঙ্কি খুবই প্রতিভাশালী বাচ্চা। তার সাথে গাট্টু আর চিঙ্কি দুজনই ঝাল মশলাদার খাবার খুবই ভালোবাসে। এইভাবে স্কুলে একটা কুকিং ক্লাস অ্যারেঞ্জ করা হলো। গুড মর্নিং স্টুডেন্টস। সব থেকে আগে আমি জানতে চাই তোমরা সবাই টিফিনে কি কি এনেছো। সব বাচ্চারা নিজেদের টিফিন খুলে টেবিলে রাখলো আর এক এক করে টিফিন টিচার দেখলো। সব বাচ্চাদের টিফিনে খুব ভালো ভালো খাবার ছিল। বাহ বাহ, টিফিন দেখে তো আমার মুখে জল এসে গেল। কিন্তু এখন যে আমি তোমাদেরকে শেখাতে চলেছি সেটা আমি জানি সবাই পছন্দ করবে, আর বানাতেও খুবই সোজা। এটা তোমরা সবাই নিজে বানিয়ে নিজেদের মা বাবাকে ইমপ্রেস করতে পারবে। সত্যি? তাহলে তো খুবই মজা আসবে। আপনি আমাদের কি শেখাবেন? বাচ্চারা, আজ আমি তোমাদেরকে স্যান্ডউইচ কি করে বানাতে হয় এটা শেখাবো। তার মধ্যে যা যা দিতে হবে সব সামগ্রী এসে গেছে। বাচ্চারা, যদি চাও তাহলে যা যা জিনিস দরকার সব নোট করতে পারো, যাতে বাড়িতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? এইভাবে কুকিং টিচার এক এক করে স্যান্ডউইচে যা যা দরকার সব টেবিলে রেখে দিল। বাচ্চারা, আমি নিয়েছি ব্রেড, ক্যাপসিকাম, টমেটো, শসা, বিটরুট, বাঁধাকপি, টমেটো সস আর স্বাদ অনুসারে নুন। টিচার, আপনি একটা জিনিস বলতে ভুলে গেলেন। চিজ দিলে তো স্যান্ডউইচ আরো ভালো টেস্টি হবে। না গাট্টু, স্যান্ডউইচে চিজ একদম পড়বে না। এটা একটা হেলদি স্যান্ডউইচ হবে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে বাটার আর চিজ একটু কম খাওয়া উচিত। আর দেখবে এই স্যান্ডউইচটা হেলদিও আর টেস্টিও। তাহলে শুরু করা যাক। এইভাবে কুকিং টিচার ব্রেডটা নিজের হাতে নিল, শুরুতে সস লাগিয়ে ওপরে সব সবজি সাজিয়ে দিল। এরই মধ্যে চিঙ্কি টিচারের সব জিনিস যা বলছিল সব নোট করলো। কুকিং টিচার তারপরে হালকা করে নুন ছড়িয়ে স্যান্ডউইচকে রেডি করে নিল। স্টুডেন্টস, এই দেখো স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আমার বিশ্বাস তোমরা সবাই এর রেসিপি নোট করে নিয়েছো। আর হ্যাঁ, বাড়ি গিয়ে নিশ্চয়ই ট্রাই করো। এইভাবে স্কুলে কুকিং পিরিয়ড শেষ হয়ে গেল, আর স্কুলে আজকের দিনও শেষ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি বাড়ি পৌঁছালো, তখনই মা আর বাবা ফোনে কথা বলছিল। থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ, আমাদের বিয়ের 13 বছর পূর্ণ হলো। অশেষ ধন্যবাদ। নাও এর সাথে কথা বলো। মা ফোন বাবাকে দিল। গাট্টু আর চিঙ্কি মা বাবার কথা শুনল। ওরা দেখল বাবাও খুশি হয়ে ধন্যবাদ জানাচ্ছে। অশেষ ধন্যবাদ দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন বাড়িতে। রাখছি তাহলে, বাই। বাবা, আজকে কি আপনি সবাইকে থ্যাংক ইউ বলছেন কেন? হ্যাঁ মাম্মি, তোমাদের দুজনের মধ্যে কার জন্মদিন? শোনা, কারোর বার্থডে নয়, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। হ্যাপি অ্যানিভার্সারি মা আর বাবা। গাট্টু আর চিঙ্কি একে অপরকে দেখল, আর গাট্টু চিঙ্কি একসাথে চুটকি বাজালো আর মনে মনে ভেবে নিল যে ওরা মা বাবাকে স্যান্ডউইচ বানিয়ে সারপ্রাইজ দেবে। তাহলে চিঙ্কি, চলো মাকে সারপ্রাইজ দিই আর একটা স্যান্ডউইচ বানাই। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচ বানানোর জন্য তৈরি হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি দুজনে এপ্রন পরল। যদিও অ্যাপ্রনটা ওদের দুজনের জন্য অনেক বড় হয়েছিল, কিন্তু তাও ওরা মায়ের মতন কিচেনে কাজ করতে চাইছিল। আচ্ছা, আমাদের স্যান্ডউইচ বানানোর জন্য যা যা জিনিস চাই ওইগুলো সব আমরা এই কিচেন টেবিলে এনে রেখে দিই, যাতে বানাতে সুবিধে হয়। চিঙ্কি ফ্রিজ থেকে ব্রেড বার করলো। গাট্টু স্যান্ডউইচে যা যা সবজি লাগবে সেটা আনলো। সস আর একটু চটপটা মশলা, এমন সব জিনিস কিচেনে রেখে দিল। আরে, সব জিনিস তো এসে গেল, কিন্তু চিঙ্কি তুমি তো চিজ নাওনি। না গাট্টু, আমরা চিজওয়ালা স্যান্ডউইচ একদম বানাবো না। মনে নেই টিচার কি বলেছিল? আমাদের হেলদি খাওয়া উচিত। আজ মা বাবার অ্যানিভার্সারি, তাই ওদের আমরা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়ে দেব। ইয়েস, ইউ আর রাইট চিঙ্কি, চলো বানাই। গাট্টু চিঙ্কি মন লাগিয়ে স্যান্ডউইচ বানাতে শুরু করলো। আজ আমরা বানাবো টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। এটা হেলথের জন্য খুব ভালো। এর মধ্যে যা সামগ্রী লাগবে, ব্রেড, শসা, টমেটো,
শিমলা মির্চ, কপি, কিছু মুখরোচক মশলা আর স্বাদ অনুসার নুন, তার সাথে অনেক ভালোবাসা। গাট্টু স্যান্ডউইচের জন্য সব সবজি ফটাফট কেটে নিল। কাট্টু, টমেটো আর শসা একদম গোল গোল করে কেটো। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, বুঝে গেছি, একদম গোল গোল কাট করব। চট করে গাট্টু সব সবজিগুলো সুন্দরভাবে কেটে নিল আর প্লেটে রাখলো। অন্যদিকে চিঙ্কি ব্রেডের প্যাকেট থেকে দুটো ব্রেড নিল। চিঙ্কি, তাহলে চলো এর উপরে আমরা সব থেকে আগে টমেটো দিই। গাট্টু টমেটোর স্লাইসগুলো ব্রেডে রাখলো। টমেটোর পরে এর উপরে যাবে শসা। তারপর চিঙ্কি টমেটোর স্লাইস ব্রেডে রাখলো। শসা, শিমলা মির্চ আর কফি ভালো করে ব্রেডে রেখে দিল। আমার স্পেশাল স্যান্ডউইচ চাই গাট্টু। ও এমন নাকি? তাহলে তোমার স্পেশাল স্যান্ডউইচে যাবে স্পেশাল ভালোবাসা। আরে বাহ, আমার স্পেশাল স্যান্ডউইচ হবে পেঁয়াজের সাথে। কিন্তু মায়ের স্যান্ডউইচে রেখো না, মার তো পেঁয়াজ পছন্দ নয়। ও ওকে চিঙ্কি। গাট্টু অন্য ব্রেডটা সব ভেজিটেবলসের উপরে রেখে দিল আর স্যান্ডউইচ কভার হয়ে গেল। আরে গাট্টু দাঁড়াও, আমরা নুন আর মশলা তো মেশালামই না। আরে হ্যাঁ, আমরা তো ভুলেই গেছিলাম। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি স্যান্ডউইচের উপরের ব্রেডটা বার করে দিল, তার উপরে আলতো করে নুন দিল, কিছু চটপটে মশলা রাখলো, তারপর আবার পাউরুটি দিয়ে ঢেকে নিল। চিঙ্কি সাবধানে করো, নাহলে স্যান্ডউইচ পুড়ে যাবে। ভয় পেও না গাট্টু, স্যান্ডউইচ একদম জ্বলবে না। আর চিঙ্কি স্যান্ডউইচটা পোড়ার আগেই প্লেটে রেখে নিল আর খুব সুন্দরভাবে স্যান্ডউইচটাকে টমেটো সসের সাথে রেখে গাট্টু আর চিঙ্কি মা আর বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য স্যান্ডউইচটা টেবিলে নিয়ে আসলো। চিঙ্কির হাতে প্লেট দেখে মা বলল, গাট্টু, চিঙ্কি, তোমাদের হাতে এই প্লেট কিসের? তোমরা দুজনে কিচেনে কিছু করেছো কি? বাবা মা, আমরা তোমাদের জন্য একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। হ্যাঁ সত্যি বাচ্চারা, থ্যাংক ইউ সো মাচ বাচ্চারা। দেখো আমাদের বাচ্চারা কত ভালো স্যান্ডউইচ বানিয়েছে। এই নিন বাবা মা, টেস্টি টেস্টি ভেজিটেবল স্যান্ডউইচ। মা বাবা, আমার আর গাট্টুর তরফ থেকে এই স্যান্ডউইচটা সারপ্রাইজ। আজকেই আমরা স্কুলে শিখেছি। মা বাবার সাথে সাথে গাট্টু আর চিঙ্কিও টেস্টি স্যান্ডউইচটা ভালো করে খেয়ে নিল। ও ওয়াও, খুবই ইয়ামি হয়েছে। হ্যাঁ, কি সুস্বাদু বাবা। তোমার কেমন লাগলো? ভেরি গুড গাট্টু চিঙ্কি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। তোমরা দুজনে স্যান্ডউইচ বানানো শিখে নিলে, কিন্তু কিচেনে সাবধানে কাজ করাও জরুরি। হ্যাঁ মা, আমি একদম অসুবিধা ফিল করিনি। বৃক্ষরোপণ, পরিবেশ বিষয়ে গাট্টু আর চিঙ্কি খুব সচেতন হয়ে গেছে। তাই আজ গাট্টু আর চিঙ্কির বলাতে সোসাইটিতে বৃক্ষরোপণের কার্যক্রম আয়োজন করা হয়েছে। এতে সোসাইটির সব বাচ্চারা একটা একটা করে গাছ লাগাচ্ছে। মা বাবা, আমরা আমের গাছ লাগাবো। মা, আমরা পেয়ারা গাছও লাগাবো। হ্যাঁ হ্যাঁ গাট্টু, চিঙ্কি, আমরা আম গাছও লাগাবো আর পেয়ারা গাছও লাগাবো, ঠিক আছে? তখনই ওইখানে বান্টি আসলো। গাট্টু, আমি তো ফুলের গাছ লাগাবো, আমার ফুল খুবই পছন্দ। গুড আইডিয়া বান্টি, সোসাইটি কি সুন্দর দেখাবে। আমিও ফুল গাছ লাগাবো বলে ভেবেছি। তারপর আর কি, গাট্টু আর চিঙ্কি আম গাছ লাগানোর জন্য ছোট্ট একটা গর্ত খুঁড়লো আর তার মধ্যে একটা আম গাছ লাগালো। চিঙ্কি তার উপরে মাটি ঢাললো আর গাট্টু জল দিল। এইভাবে আম গাছের বীজ লাগানো হলো। দেখো, আমার আমের গাছ তো লেগে গেল। এখন এটা বড় হলে আমরা মিষ্টি মিষ্টি ফল খাবো। গাট্টু বাবা, গাছে ফল আসতে অনেক সময় লাগে, এত তাড়াতাড়ি থোড়ি ফল আসবে, তার জন্য অপেক্ষা করতে হয়। চলো না, এখন আমরা আমার পেয়ারা গাছ লাগাবো। আমি আমার গাছটা কোথায় লাগাই? এসো চিঙ্কি, নিজের গাছ এখানে লাগাও। গাট্টু আর চিঙ্কি একসাথে চিঙ্কির পেয়ারা গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়লো আর এইভাবে গর্তর মধ্যে গাছ লাগালো, তার মধ্যে মাটি দিয়ে গাছে জল দিল। এইভাবে সব বাচ্চারা একসাথে সোসাইটির গার্ডেনে ট্রি প্লান্টেশন করলো। সব বাচ্চাদের মা বাবারা বাড়ি চলে গেল। বাচ্চারা নিজেদের মধ্যে কথাবার্তা বলল। গাছ পরিবেশের জন্য খুবই ভালো হয়, পরিবেশকে ভালো রাখার জন্য গাছ দরকার। তাই তাহলে তো আমাদের আরো গাছ লাগানো উচিত। চিঙ্কি, তুমি জানো ফুল গাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ফুলও এসে যায়। আরে বাহ, এটা তো ভালো কথা। আমার পেয়ারা গাছও তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আমি টক মিষ্টি পেয়ারা খাবো।
হ্যাঁ, আমার আমের গাছটা খুব শিগগিরই বড় হয়ে যাবে। আমি একে প্রত্যেকদিন জল দেব যাতে এ বড় হয়ে যাক। দেখো, আমি আমার ফুলের গাছ লাগিয়েছি। আমার ফুল আমি তোমাদের সকলকে দেব, কিন্তু আমাকে মিষ্টি মিষ্টি ফলও খাওয়াবে। হ্যাঁ বান্টি, নিশ্চয়ই, কিন্তু তুমি আমার গাছকে জল দেবে, তাহলে আমি তোমাকে ফল দেব। সবাই হেসে ফেলল। চিঙ্কি নিজের লাগানো গাছের সাথে কথা বলতে শুরু করলো। আমার সোনা গাছ, তাড়াতাড়ি বড় হয়ে যাও। আমি বড় গাছ দেখতে চাই আর টক মিষ্টি ফল খেতে চাই। গাট্টু আর চিঙ্কি বাড়ি চলে গেল আর ডিনার করার পরে দুজনে ঘুমোতে চলে গেল। আমার মনে হয় আমাদের গিয়ে দেখা উচিত, গাছটা আবার বড় হয়ে যায়নি তো। আরে গাট্টু না, বাবা বলেছিল এত তাড়াতাড়ি গাছ বড় হয় না। গাট্টু আর চিঙ্কি শুয়ে পড়ল। পরের দিন চিঙ্কি তাড়াতাড়ি উঠে পড়ল আর চিঙ্কি সোসাইটির গার্ডেনে নিচের গাছ দেখতে গেল। চিঙ্কি দেখে একদম হয়রান হয়ে গেল। চিঙ্কির গাছ বড় হয়ে গিয়েছিল আর একদম তাজা ফল গাছ থেকে ঝুলছিল। এত বড় গাছ, কিন্তু বাবা তো বলেছিল গাছ এত তাড়াতাড়ি বড় হয় না। তখনই চিঙ্কি একটা আওয়াজ শুনল। চিঙ্কি, আমি বড় হয়ে গেছি। তোমাকে এখন আমার অনেক বেশি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আমি তোমার সবসময় খেয়াল রাখবো। আমি জল নিয়ে আসছি। চিঙ্কি দৌড়ে গেল আর জলের বালতি নিয়ে আসলো। কিন্তু এ কি, চিঙ্কির পেয়ারা গাছে অনেকগুলো বাঁদর ঝুলছিল আর লাফিয়ে লাফিয়ে চিঙ্কির পেয়ারাগুলো খাচ্ছিল। আরে না, এ কি, বাঁদর কোথা থেকে এলো? চিঙ্কি কাঁদতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যে বাঁদররা সব গাছের ফল খেয়ে নিল আর তাজা ফল খেয়ে ফেললো। তারপর চিঙ্কিকে বলল, চিঙ্কি দেখো, তোমার সব ফল বাঁদর খেয়ে গেল। কিন্তু ফল তো আমার খাবার ছিল, আমি একটাও পেলাম না। তারপর চিঙ্কি আরো কাঁদতে শুরু করলো। মা, আমার আমার ফল চাই। ওঠো মা চিঙ্কি, কি হলো, উঠে পড়ো বাবা। মা চিঙ্কিকে নাড়িয়ে নাড়িয়ে ওঠাচ্ছিল। চিঙ্কি নিজের চোখ খুললো। আরে না, আমি তো স্বপ্ন দেখছিলাম। তখনই চিঙ্কি মাকে জড়িয়ে ধরলো। কি হলো চিঙ্কি মা, কি ধরনের স্বপ্ন দেখেছো? মাম্মি, আমি স্বপ্নে দেখলাম কি বাঁদর আমার সব ফল একদম খেয়ে ফেলেছে আর আমি একটাও পেলাম না। তখন বাবাও ঘরে এলো। কি হলো চিঙ্কির? মা পুরো কথা বাবাকে জানালো। চিঙ্কি স্বপ্ন দেখেছে যে ও সব পেয়ারা বাঁদর খেয়েছে। শুধু এতটুকু? চলো খাবার খাই। গাট্টু চিঙ্কি ব্রেকফাস্ট করার জন্য টেবিলে আসলো। বাবা দেখছিল যে চিঙ্কির মুখটা শুকিয়ে গেছিল। মা চিঙ্কি, আমি তোমাকে কি বলেছিলাম, গাছ এত তাড়াতাড়ি বড় হয় না, আর যদি বাঁদররা ফল খেয়ে নিয়েছে তো তাতে কি হলো? গাছ তো অন্যদের জন্যই লাগানো হয়। কিন্তু বাবা, ট্রি প্ল্যান্টেশন সোসাইটি আমরা বানালাম, গাছে জলও আমরা দিলাম, ফল অন্য কেউ খেয়ে গেলে তো খারাপ লাগবে না। তখনই মা গ্রাম থেকে ঠাকুমার পাঠানো আমের আচার নিয়ে এলো। মা গাট্টু চিঙ্কি আর বাবাকে গরম গরম রুটির সাথে আচার দিল। বাবা, গাট্টু আর চিঙ্কি ঝাল টকটক আমের আচার খেলো আর চিঙ্কির মুখও চকচকে হয়ে গেল। বা মা, আচার তো কি চটপটে খেতে। আমের আচারটা তো খুবই টেস্টি, দিদাকে বলে আরো নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, আমি ঠাকুমাকে নিশ্চয়ই জানাবো। গট্টু চিঙ্কি, আমাকে এইটা বলো, আচারটা কি দিয়ে তৈরি? বাবা, আচার তো আম থেকে তৈরি হয়েছে না? তো আচ্ছা চিঙ্কি, এইটা বলো, এই আচারের জন্য যে আমটা ব্যবহার হয়েছে সেই গাছটা কি তুমি লাগিয়েছিলে, না তুমি সেই গাছগুলোতে জল দিয়েছিলে? না বাবা, আমি তো জানিও না যে আম গাছগুলো কোথায় লাগানো হয়েছে, তাহলে আমি জল কি করে ঢালবো? একদম ঠিক বললে মা। তেমনি তোমার লাগানো গাছ থেকে যদি অন্য কেউ ফল খায় তাহলে তোমার মন খারাপ করা উচিত নয়। তোমার মনে আছে যখন আমরা গ্রামে গেছিলাম, আমাদের বাড়ির পাশে কত বড় বড় গাছ ছিল, যেটা বড় হতে অনেক সময় লাগে, আর অনেক বছর আগে সেই সব গাছ লাগানো হয়েছিল। তাই তো আমরা সেই রস ভরা ফলের স্বাদ নিতে পারি। গাট্টু আর চিঙ্কি মন দিয়ে বাবার কথা শুনছিল। এরপর মা বলল, এতটুকুই না, আমাদের পূর্বপুরুষরা গাছ লাগিয়ে তাই তো আমরা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি। আর এর পরের প্রজন্মকে যদি সুস্থভাবে থাকতে হয় তাহলে আমাদের আরো বৃক্ষরোপণ করতে হবে, যার থেকে পরের প্রজন্ম পরিবেশের সুঠল তাপমাত্রা পেতে পারে। হ্যাঁ বাবা মা, আমি খুব ভালো করে বুঝে গেছি।
সোসাইটির সেই গাছগুলোকেও অনেক বছর আগেই লাগানো হয়ে থাকবে, তবেই আমরা দোলনা বেঁধে সেইখানে দোলনায় দুলতে পারি, আর ছায়াও পাই আমরা সেইখানে। চলো, গট্টু তো বুঝে গেল, কিন্তু চিঙ্কি তুমি বুঝতে পারলে কি না? একদম বুঝে গেছি বাবা। শীতকাল। গট্টু চিঙ্কি স্কুল থেকে ফিরে চলে আসে। চিঙ্কি সোজা ঘরে এসে ব্যাগ রেখে হাত পা ধুয়ে ঘরের বাইরে খেলতে যাচ্ছিলই তখনই মা ডাক দেয়, আরে আসতে না আসতেই কিছু একটা গায়ে দাও, বাইরে হালকা ঠান্ডা আছে, একটু দাঁড়া, এখনই আমি বক্স থেকে সোয়েটার বের করছি। ঠান্ডা কোথায় মা? খুব জোরে দৌড়ালে তো গরম লাগে। তুমি পরে বের করে রেখো, আমার বন্ধুরা বাইরে অপেক্ষা করছে। মা পিছন পিছন ক্রিমের ডিব্বা নিয়ে দৌড়াতে লাগে। আরে বাবা দাঁড়া, একটু ময়শ্চারাইজার লাগিয়ে নে, না হলে স্কিন ফেটে যাবে। কিন্তু চিঙ্কি একদম শোনে না, সোজা দৌড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর গট্টু ওর পিছু পিছু বাইরে বেরোতে লাগে। মা, আমিও বাইরে যাচ্ছি, আজকাল দিন ছোট হচ্ছে, রাত হয়ে গেলে সবাই বাড়ি চলে যায়। হ্যাঁ বাবা, শীতকাল তো এসে গেল, এই জন্যই বলছিলাম বাবা, অন্তত তুমি তো মাথায় একটা টুপি দিয়ে যাও। না মা, বারবার টুপি পড়ে যায়, আমি আসি। এইভাবে দুজনেই বাইরে খেলতে চলে যায়। রাতে সবাই টিভির সামনে বসেছিল আর গট্টুর নাক থেকে জল পড়তে লাগে। আচ্ছি আচ্ছি। নাও, ঠান্ডা লাগালে তো? বলেছিলাম টুপিটা পরে নাও, কিন্তু আমার কথা কে শুনবে? ওদিকে চিঙ্কিও টানা কেসে যাচ্ছিল। তবুও ঠান্ডা আইসক্রিম খাওয়ার জেদ করতে লাগে। আমি ঠান্ডা আইসক্রিম খাবো, বাটারস্কচ। হে ভগবান, এরা তো আমার কথা শুনেই না। নাক দিয়ে জল পড়ছে কিন্তু বাটারস্কচ খাবে। দাঁড়া বাবা, তোর গলা আরো বসে যাবে, ওয়েদার বদলাচ্ছে, দাঁড়া তোদের জন্য মোমোর স্যুপ নিয়ে আসি। আর হ্যাঁ, আজ থেকে ফ্রিজে জল রাখা বন্ধ। না, ওয়াও, মোমো স্যুপ। হ্যাঁ, আজ থেকে তোমরা গরম গরম জিনিস বেশি খাবে। আর প্রমিস করো তোমরা বাইরে আইসক্রিম আর গোলা খাবে না। এতে তোমাদের বডি টেম্পারেচার মেনটেন থাকবে আর ঠান্ডাও লাগবে না। প্রমিস করো। ঠিক আছে মা, পিঙ্কি প্রমিস। কিন্তু এখন যে কাশি হচ্ছে, ওটার কি করব? এখন স্যুপ খেয়ে নেবে আর তারপর উইক্স লাগিয়ে দেবো তোমাদেরকে, গলায়, বুকে আর নাকে, বাস, আর ঠিক হয়ে যাবে। মা স্যুপ বানিয়ে নিয়ে আসে আর দুজনে গরম গরম মোমোর স্যুপ দারুণ করে খায়। এখন থেকে আমাদের গাজর, বিটরুট আর মিষ্টি আলু বেশি থেকে বেশি করে খেতে হবে। কেন মা? এতে আমাদের ইমিউনিটি বুস্ট হবে, সাথে গালে আর মুখে গ্লো আসে। আর শীতকালে এটা খুবই উপকারী। মা, ইমিউনিটি মানে? এর থেকে গ্লো কি করে আসবে? ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের শরীরে এমন তত্ত্ব আছে যা আমাদের রোগ জ্বর থেকে রক্ষা করে। যখন আমরা তাজা তাজা ফল আর সবুজ সবজি আর ড্রাই ফ্রুটস খাই, তখন সেই তত্ত্ব আরো শক্তিশালী হয় আর এত সহজে আমাদের সর্দি কাশিও লাগে না। আর আমরা হয়ে যাই স্ট্রং বয় আর স্ট্রং গার্ল। হ্যাঁ, আমি তোমার স্ট্রং বয় হব, তুমি যা বলবে তাই খাবো। আর বাইরে টুপি পরেও যাবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি চিঙ্কির থেকে বেশি ভালো আমাকে বাসবে। আমার মা। আরে, এটা এটা আমার স্কিনে কি হচ্ছে? নাকের ওপর এরকম দাগ কেন হলো মা? আমি বলেছিলাম তো বাবা, একটু ময়শ্চারাইজার লাগিয়ে নাও। দেখলে স্কিন ড্রাই হয়ে গেছে তোমার। ময়শ্চারাইজার? সেইটা কি মা? এতে কি স্কিন ড্রাই হবে না? বাবা, ময়শ্চারাইজার আর জেল আমাদের স্কিনকে নরম রাখে। শীতকালে আমাদের স্কিন আর্দ্রতা না পাওয়ার কারণে পুরোপুরি শুষ্ক হয়ে যায় আর তারপর চামড়া ফাটতে লাগে। আর কখনো কখনো ফাটল এত বেড়ে যায় যে যত্ন না নিলে সেখান থেকে রক্ত বেরোতে পারে। এমন কেন হয় মা? ভিটামিন ডি এর অভাবে এই জিনিসটা হয়, কারণ আর্দ্রতা আমাদের শরীরকে ঠান্ডা থেকে রক্ষা করতে খরচা হয়ে যায়। এজন্য আলাদা করে ময়শ্চারাইজার লাগিয়ে স্কিনকে ঠিক রাখতে লাগে, যাতে বডির টেম্পারেচার ঠিক থাকে। মা, এখন আমি সবসময় জেলি লাগাবো। হ্যাঁ মা, আমিও রোজ ময়শ্চারাইজার লাগাবো। আর প্রমিস করো রোজ গাজর আর মিষ্টি আলুও খাবে, যাতে গাল একদম লাল টকটকে হয়ে যায়। প্রমিস Promise, মা, মা। এখন থেকে বেশি বেশি খাবো। আমিও বেশি খাবো। তখনই পেছন থেকে বাবা এসে বলে, খুব কথা হচ্ছে ঠান্ডার ব্যাপারে, এক কাজ করা হোক, সানডে বাজারে যাওয়া হবে আর উইন্টার শপিং হবে। ওয়াও, আমার জন্য একটা ক্যাপও নেব বাবা। হ্যাঁ, ক্যাপ ও মাফলারও। আমার জন্য বাবা? তোমার জন্য নতুন হাত মোজা, মাফলার আর জ্যাকেট।
আর সানডের দিনে সবাই তৈরি হয়ে বাজার যায়। আগে খাবারের জিনিসটা নিয়ে নেওয়া হোক। হ্যাঁ, মায়ের জন্য নারকেল, তিল আর গুড় নিও। দিদার জন্য গোন্দের লাড্ডু কেন? তিলের লাড্ডু হাড়কে শক্ত করে বাবা। দিদার পায়ে খুব ব্যথা না, পুরনো কোনো ব্যথা থাকলে সেটা শীতকালে আরো বেড়ে যায়। আর তিলের লাড্ডুর অনেক উপকারিতা আছে। তারপর তিনজনে সোয়েটারের দোকানে যায়। বাবা, সেই নীল জ্যাকেটটা। আর আমি ওই পিঙ্কওয়ালা। ঠিক আছে, তোমরা জ্যাকেট পরে ট্রাই করে নাও। চিঙ্কি জ্যাকেট পরে আনন্দে নাচতে লাগে। কি ভালো জ্যাকেট না মা, আমি এটা বাইরে পরে যাব। ঠিক আছে বাবা, আর এর ম্যাচিং এর মাফলারও খুঁজতে হবে। আর ওদিকে গাট্টুও জ্যাকেট পরে আয়নায় বারবার নিজেকে দেখতে লাগে। তখন বাবা বলে, বাবা, এটা এক সাইজ বড়, অন্য জ্যাকেট ট্রাই করা হোক, কিন্তু তার আগে সক্সটা নিয়ে নি। মনে রেখো মায়ের জন্য শাল নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আর কিছুক্ষণ পর সবাই জ্যাকেট, শাল, মোজা, মাফলার কিনে নেয় আর খুব খুশি হয়ে বাড়ি ফিরে আসে। বিকেল হতেই রোজকার মতো বন্ধুরা ওদের খেলতে ডাকতে আসে। চিঙ্কি যেই দৌড়ে যায় অমনি মা বলে, মা ভুলে গেছো বাইরে যাওয়ার আগে কি করতে হবে? সরি মা। তারপর শিগগিরই চিঙ্কি ঘরে গিয়ে মুখে ময়শ্চারাইজার ক্রিম লাগায়। তারপর জ্যাকেট আর হাত মোজা পরে নেয়। গুড গার্ল। গাট্টু, দেখ নিজের বোনকে, তুইও এসব পরেই যাবি। ওকে মা, ডোন্ট ওয়ারি, এখন ঠান্ডা ছুতেও পারবে না। তুমি স্যুপ বানিয়ে রেখো, আমি ফিরে এসে খেয়ে নেব আর গুড বয় হব। স্কুল বাস। সকালবেলা। আর মা রোজের মতো গাট্টু চিঙ্কির জন্য টিফিন বানিয়ে আওয়াজ দেয়। গাট্টু চিঙ্কি, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, টিফিনও তোমার তৈরি হয়ে গিয়েছে। মা, আমি এই শুলেস বানতে পারছি না, দেখো না উল্টো হয়ে গেছে। হে ভগবান, এখনো তৈরি হওনি তুমি? স্কুলে লেট হয়ে যাবে যে। স্কুল বাস এক্ষুনি এসে যাবে যে। মা, আমিও তাই পাচ্ছি না। বাস, আমি রোজ বলি যে আগের দিন রাতেই সব গুছিয়ে রাখো। এখন টাইম না পাওয়া গেলে যে টিচার তোমাদের সাজা দেবে তখন তো কাঁদবে। আর বাসও তো এইমাত্র আসলো বলে। এই নাও চিঙ্কি, শুলেস বাঁধা হয়ে গেছে। মা, আমার তাই। দাঁড়াও, কালকে ধোপির ওখান থেকে যে কাপড় এসেছিল সেখানে দেখছি। তখনই দরজায় জোরে আওয়াজ হয়, বাসের আওয়াজ। আরে তোমরা এখনো তৈরি হওনি, বাস এসে গেছে। চিঙ্কি এদিকে এসো, জলের বোতলটা নাও, না হলে কালকের মতন ভুলে যাবে। বাস ড্রাইভার ওদিকে আরো জোরে আওয়াজ দিতে লাগে। মা তখনই টাই নিয়ে চলে আসে আর গাট্টুকে ফটাফট পরিয়ে দেয়। আরে বাবা, শুধু গলার মধ্যে ফেলে দাও। গাট্টু, রাস্তায় পড়ে নিও তুমি, তাড়াতাড়ি যাও, বাস হর্ন বাজাচ্ছে। বাস চলে গেলে এখন আমাকে অনেক দূর যেতে হবে। মা বাবা গাট্টু চিঙ্কির হাত ধরে মেন গেটের দিকে এগিয়ে যায়। আরে তাড়াতাড়ি করুন, লেট হচ্ছে। 30টা বাচ্চাকে নেওয়ার আছে আলাদা আলাদা লোকেশনের থেকে। বাস আসার আগে এখানে এসে দাঁড়িয়ে পড়বেন আপনারা। সরি, কাল থেকে এসে যাব, আজকের জন্য থ্যাংক ইউ। মা গাট্টু চিঙ্কির দিকে তাকিয়ে বলে, দেখলে তো, রোজ বলি টাইম করে শুয়ে পড়ো তোমরা আর উঠে পড়ো, কিন্তু তোমরা দুজন তো আর শুনবে না। ওরে বাবা, সন্ধেবেলা ওদেরকে বকা দিয়ে দিও, এখন ওদের যেতে দাও। দুজন বাচ্চা দৌড়ে দৌড়ে স্কুল বাসের গেটে পৌঁছায় আর কন্ডাক্টর এক এক করে ওদের বাসে তুলে দেয়। বাসের ভেতর সব বাচ্চারা গাট্টু চিঙ্কিকে দেখে হাই ফাইভ ছোড়ে। গাট্টু চিঙ্কিও ওটা দেখে হাই ফাইভ করে। আর কিছুক্ষণ পরেই দুজনে নিজের নিজের সিটে বসে পড়ে। সুধা, একটু এগিয়ে বস না, আমার সিটে বসে আছিস তুই। না, সরবো না, এটা আমার সিট। দেখো না কন্ডাক্টর দাদা, এটা কি করছে? আরে সুধা, তোমার সিট ওইখানে আছে, এইখানে নয়, বলেছিলাম তো কালকে। ছাড়ো তুমি, একটা কাজ করি, তুমি এখানে বসে যাও আর আমরা চকলেট ভাগ করে খাই। আরে চিঙ্কি, আমার টাইটা একটু ঠিক করে দাও না। চিঙ্কি গাট্টুর টাই ঠিক করে দেয়, কিন্তু সুধা এটা দেখে হাসতে লাগে। কেন হাসছো তুমি? গাট্টু এত বড় হয়ে গেছে, এখনো নিজের টাই বাঁধতে পারে না। তোর কি? চিঙ্কি আমার বোন, সে আমার অন্য কাজও করে দেয়। সুধা গাট্টুকে জ্বালাতে লাগে। গাট্টু টাই বাঁধতে পারে না, গাট্টু টাই বাঁধতে পারে না। আর গাট্টু মুখ ফুলিয়ে বসে যায়। তখনই পরের স্ট্যান্ড এসে যায়। তখন গাট্টুর বেস্ট ফ্রেন্ড বান্টি আর চিঙ্কির বেস্ট ফ্রেন্ড গুড্ডি এসে যায়। আর দৌড়ে এসে তারা গাট্টু চিঙ্কিকে জড়িয়ে ধরে।
গুটি, আমি এখনই চকলেটের টুকরো করতে যাচ্ছিলাম। এখন আমরা 5 জন মিলে খাবো। ওয়াও, জানিস মা আমাদের সবার জন্য স্যান্ডউইচ পাঠিয়েছে। ওয়াও, এতে চিজ আছে কি? না, ওটাতে তো ফ্যাট হয়, তাই আমি ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি। দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। আমি কিন্তু 2 পিস খাবো, কালকে শুধু একটাই পিস দিয়েছিলি। আরে দাঁড়াও দাঁড়াও, মা আজকে বড় বড় স্যান্ডউইচ সবার জন্য পাঠিয়েছে। চিঙ্কি এটা শুনে লাফাতে লাগে। ওয়াও, তুই আমার বেস্ট ফ্রেন্ড গুড্ডি। আন্টি থ্যাংক ইউ। তারপর গুড্ডি সবাইকে স্যান্ডউইচ দেয় আর চিঙ্কি চকলেট। সবাই খুশি খুশি খাচ্ছিল তখন বান্টি, আমরা সবাই ওয়ার্ড পাজল খেলি কি? তুমি কি বলছো গুড্ডি চিঙ্কি? আধা ঘন্টা আছে স্কুলে আসতে এখনো। চল না অন্তাক্ষরী খেলি আমরা। না না, মা বলে ওয়ার্ড পাজল খেললে আমাদের মেমোরি আরো শার্প হয়। গাট্টু, আজকে ওয়ার্ড পাজলই খেলবো, কিন্তু অন্যরকম। আলাদা কিভাবে? একজন দাঁড়িয়ে চুপচাপ সবাইকে হিন্ট দেবে, আর বাকি আমরা সবাই সেটাকে গেস করব। ওয়াও, এটা তো খুব ভালো আইডিয়া। এক কাজ করা হোক, তুমি আরম্ভ করো যাতে সবাই রুলস এন্ড রেগুলেশন শিখে নিক। তখনই বাসের ব্রেক খুব জোরে লাগে আর বান্টির হাতের স্যান্ডউইচ নিচে পড়ে যায়। ও খুব উদাস হয়ে যায়। আরে, এটা তো পড়ে গেল। এখন তো এর উপরে মাটিও লেগে গেছে। মা নিচে জিনিস উঠিয়ে খেতে মানা করে দিয়েছে। আমার কত জোরে খিদে পেয়েছিল। ওর সেই উদাস মুখ গাট্টু, চিঙ্কি আর গুড্ডি দেখতে পারছিল না। একটা কাজ করি, আমরা আমাদের স্যান্ডউইচের একটা টুকরো বান্টির সাথে শেয়ার করি, এতে ও স্যান্ডউইচ খেতে পারবে। আরে না, তোমরা খেয়ে নাও। কিন্তু ততক্ষণে সবাই নিজের এক একটা পিস বান্টিকে দিয়ে দিয়েছে। আরে কি করছো? বিটরুট সবাইকে খাওয়ার উচিত, এতে আয়রন থাকে, মা বলে না চিঙ্কি? আর হ্যাঁ, এটা আর গাজর খেলে গালও একদম লাল লাল হয়ে যায়, মুখে খুব গ্লো আসে। আর মা তো এটাও বলেছে যে শীতকালে রোজ খাওয়া উচিত, এতে আমাদের ইমিউনিটিও বাড়ে। একদম ঠিক কথা বলছে সে। প্রমিস করো আজকের পরে আর ফেলবে না। ওকে বাবা, প্রমিস। চিঙ্কি পিঙ্কি প্রমিস। না না, চিঙ্কি প্রমিস। এটা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগে। আরে চিঙ্কি, ওয়ার্ড পাজল তো বলো, একটু পরে স্কুল এসে যাবে। খেলার জন্য তো সময় পাবো না। কন্ডাক্টর দাদা এই সব কিছু দেখছিল আর বাচ্চাদের এই অ্যাক্টিভনেস দেখে খুব খুশিও হচ্ছিল। চিঙ্কি নিজের জায়গায় দাঁড়িয়ে বলে, করে দেয় যে আমাদের গালগুলো লাল। বলে সবাই সবজি, কিন্তু আসলে সেটা ফল। বলো বলো, কি নাম তার? আরে বিটরুট। ভুল। আরে কত কঠিন প্রশ্ন। তখনই গুড্ডি ফট করে বলে, টমেটো, কারণ ওটা ফল। একদম ঠিক। তুমি কত বুদ্ধিমান গুড্ডি, এই জন্যই তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড। সবাই খুশি হয়ে যায় আর বাস তখন স্কুলে চলে আসে। কন্ডাক্টর দাদা সবাইকে বলে, কেউ হুড়োহুড়ি করবে না, আমি এক এক করে সবাইকে নামাবো। সবাই নিজের জায়গাতে দাঁড়িয়ে পড়ো। আর সব বাচ্চারা বাসে দাঁড়িয়ে পড়ে। তারপর বাস কন্ডাক্টর দাদা সবাইকে এক এক করে নামিয়ে দেয়। বাই বাচ্চারা, ভালো করে তোমরা সবাই পড়াশোনা করো। ছুটির পরে এইখানে এসে সবাই দাঁড়াবে। বাই বাই দাদা। হোলি। হোলির সময় এসে গিয়েছে আর গাট্টু চিঙ্কি পার্কে বন্ধুদের সাথে কথা বলছিল। বান্টি আর হারি, তুমি কি জানো আমাদের সোসাইটিতে যে 2টো উইংস আছে, ওদের বাচ্চাদের মধ্যে হোলিতে রং লাগানোর কম্পিটিশন হবে। কি রং লাগানোর কম্পিটিশন? ওতে আবার কি জিনিস হবে গাট্টু চিঙ্কি? বান্টি, ওই কম্পিটিশনে যে 2টো দল থাকবে তাদের বাচ্চারা একে অপরকে রং লাগাবে যত খুশি। আর এই গেম সকাল থেকে শুরু হয়ে যাবে। আর যে টিমের একটা বাচ্চা বিনা রঙে বেঁচে যাবে ও জিতে যাবে। আর ওই টিম সেক্রেটারি আঙ্কেলের কাছ থেকে স্পেশালি ভুজিয়ার একটা প্যাকেট পাবে। ওয়াও, এতে তো খুব মজা আসবে গাট্টু চিঙ্কি। কিন্তু তোমরা টেনশনে কেন? হারি, আমাদের উইংসে তো শুধু আমি আর চিঙ্কি।
অন্য উইংসে তো 5টা বাচ্চা, যার লিডার হলো শিবু। শিবু খুবই স্মার্ট, আমরা আবার হেরে না যাই। তো তোমরা চিন্তা কেন করছো গাট্টু চিঙ্কি? এই রং লাগানোর কম্পিটিশনে আমি আর গুড্ডি তোমার সঙ্গী দেব। তখনই সেখানে গুড্ডি এসে যায় তার নতুন পিচকারি নিয়ে। আরে তোরা কি কথা বলছিস? এই দেখ আমার নতুন পিচকারি। ওয়াও গুড্ডি, এটা তো বেশ দেখতে। সবাই তখন গুড্ডির পিচকারি দেখতে লাগে। আর তখনই গাট্টুর মাথায় একটা বুদ্ধি খেলে যায়। গাট্টু গুড্ডিকেও কম্পিটিশনে সব কথা জানায়। গুড্ডি, তুমি এই পিচকিরিটা কিছুক্ষণের জন্য আমাদের দাও না, আমি বাবা মাকে গিয়ে এটা দেখিয়ে নিয়ে আসি। ওনাদেরকে বলবো এমন পিচকিরি নিয়ে আসতে যাতে আমরা রং লাগানোর কম্পিটিশনে জিততে পারি। আমি আমার মাকে বলবো, হয়তো উনিও মেনে যাবেন। আর আমিও। আচ্ছা ঠিক আছে, তবে আগে সবাই আমার ঘরে চলো আগে। যখন গাট্টু চিঙ্কি মা বাবাকে গুড্ডির সেই পিচকারি দেখায়, তখন ওনাদেরও সেই পিচকারি পছন্দ হয় আর গাট্টু চিঙ্কির জন্য পিচকারি আনতে রাজি হয়ে যায়। হরি আর বান্টিও সেম পিচকারি নিয়ে আসে। আর কিছুদিনের মধ্যেই হোলি চলে আসে আর সব বাচ্চারা সকাল সকাল নিজের পিচকারির সাথে গাট্টু চিঙ্কির ঘরে দেখা করে। কি বন্ধুরা, সব তৈরি তো? হ্যাঁ, আমরা আরো প্রস্তুত। দেখো, আমাদের চেষ্টা করতে হবে যাতে কেউ আমাদের রং না লাগাতে পারে। আমাদের পিচকিরির সাহায্যে সবাইকে রং লাগাতে হবে। আর হ্যাঁ, শিবুর থেকে বেঁচে থাকবে। ঠিক আছে, বুঝে গেলাম। হ্যাঁ বান্টি, আমার একটা প্ল্যান আছে, ভালো করে শোনো। গাট্টু তখন আস্তে আস্তে সবাইকে নিজের প্ল্যান বলে আর সবাই মন দিয়ে গাট্টুর কথা শুনতে লাগে। আরে বাগাটু, দারুণ প্ল্যান তো তোর। চল এবার যাই সেখানে। হ্যাঁ চল, আজকে তো আমরাই জিতবো। সব বাচ্চারা তারপর ঘর থেকে বেরিয়ে যায় আর সোসাইটিতে বাকি বাচ্চাদের সাথে রং লাগাও কম্পিটিশন শুরু হয়ে যায়। কিন্তু গাট্টু ঘরেই ছিল, আরো বাইরে বেরোয় না। চিঙ্কি, বান্টি, হরি আর গুড্ডি নিজের পিচকারির সাহায্যে সবাইকে রং লাগিয়ে দেয় আর বেশ অনেকক্ষণ ধরেই ওরা শিবুর হাত থেকে বেঁচেছিল। কিন্তু শেষমেশ শিবু ওদের রং লাগিয়েই দেয়। বন্ধুরা, এবার শুধু শিবু বাকি আছে, যার গায়ে রং লাগানো হয়নি। ব্যাস চিঙ্কি, এখন গাট্টুকে নিজে চমৎকার দেখাতে হবে। চিঙ্কি আর বাকিরা একে অপরের সাথে কথা বলছিলই, তখনই সেখানে শিবু এসে যায়। আমি তো তোমাদের সবাইকে রং লাগিয়ে দিয়েছি, তার মানে আমাদের উইংস জিতে গেছে আর কেউ বাঁচেনি। তখনই পেছন থেকে গাট্টু এসে যায় এখন নয় শিবু, আমি এখনো বেঁচে আছি। আর এটা বলতেই গাট্টু নিজের পিচকারি দিয়ে শিবুর গায়ে রং লাগিয়ে দেয়। আরে কি গাট্টু, তুমি তো আমাকে রং লাগিয়ে দিলে, কিন্তু তুমি কোথায় ছিলে? এটাই তো আমার প্ল্যান ছিল। আমি কখন থেকে ঘরে লুকিয়েছিলাম, জানলা দিয়ে আমি সব দেখেছি। যেই তুমি বাঁচলে আমি বাইরে আসলাম। শাবাশ গেট্টু, তোর প্ল্যান তো একদম সাকসেসফুল। সবাই তখন হাসতে লাগে আর তখনই সেক্রেটারি আঙ্কেল স্পেশাল গুজিয়ার বক্স নিয়ে সেখানে চলে আসে। আমি সব দেখছিলাম গাট্টু, সত্যিতে তুমি আর তোমার টিম খুবই ভালো খেললে। এই নাও তোমাদের উপহার, গুজিয়ার বাক্স। থ্যাংক ইউ আঙ্কেল। তারপর সোসাইটির সবাই মিলে হোলি খেলে। সন্ধিবেলায় সোসাইটির সবাই আর গাট্টুর বন্ধুরা মিলে পরিষ্কার হয়ে গাট্টু চিঙ্কির ঘরে আসে। গাট্টু চিঙ্কিও এদিকে নতুন কাপড় পরে নেয়। আরে আসো আসো সবাই, দেখো তোমাদের জন্য আমি হোলি স্পেশাল স্ন্যাক্স বানিয়েছি। সন্দেশ, গুজিয়া, মিঠাই, আরো কত কিছু। ওয়াও আন্টি, গন্ধ তো দারুণ আসছে। সবাই মা বাবার সাথে লিভিং রুমে বসে পড়ে আর কথা বলতে লাগে। তখনই বাবা বলে, বাচ্চারা চলো, আমরা একটা হোলি স্পেশাল কুইজ খেলি। কুইজ? কেমন কুইজ বাবা? দেখো, আমি তোমাদের 3টে কোয়েশ্চেন জিজ্ঞেস করব, যে ম্যাক্সিমাম আনসার দিয়ে দেবে সে হবে উইনার। ঠিক আছে কাকু, আমরা প্রস্তুত। হ্যাঁ আঙ্কেল। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো, তোমরা কি বলতে পারবে লাটমার হোলি কোথায় খেলা হয়? বাচ্চারা এই প্রশ্ন শুনে চিন্তায় পড়ে যায়। আমি এর ব্যাপারে শুনেছি তো আঙ্কেল, কিন্তু কোথায় খেলা হয় আমি ঠিক জানি না। হ্যাঁ বাবা, মনে হচ্ছে কয়েকদিন আগেই তুমি এই ব্যাপারে আমাদের বলেছিলে। আরে হ্যাঁ চিঙ্কি, বাবা আমাদের বলেছিল ওই বারসানাতে। হ্যাঁ না বাবা, সেইখানেই তো খেলা হয় লাটমার হোলি। হ্যাঁ গাট্টু, ভেরি গুড। তো 1 পয়েন্ট গাট্টুর হলো। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, হোলি কতদিন ধরে মানানো হয় বলো?
এটা তো সিম্পল কাকু, একদিন না, তাই না? না না হরি বাবা, এই আনসারটা রং। না না হরি, হোলি তো দুদিন ধরে মানানো হয়। একদিন হোলিকা দহন আর আরেকদিনই রং দিয়ে খেলা, তাই না কাকু? হ্যাঁ, গুড্ডি একদম ঠিক বললো। তো আমার শেষ প্রশ্ন হলো, তোমরা কি জানো কোন হিন্দু মাস হিসেবে হোলির উৎসব পালন করা হয়? হ্যাঁ বাবা, আমি বলবো। আমাদের টিচার বলেছিল যে ফাল্গুন মাসে হোলির উৎসব পালন করা হয়। সাবাস গাট্টু বাবা, তুমি তো দুটো প্রশ্নের উত্তর দিলে, তাই এই কুইজের উইনার হলে তুমি। কংগ্রাচুলেশনস গাট্টু। থ্যাংক ইউ চিঙ্কি, আমি খুবই স্মার্ট। এটা শুনে সবাই হাসতে লাগে আর সবাই মিলে হোলির পার্টি এনজয় করে। লাঞ্চ ব্রেক। স্কুলে সবথেকে বেশি বাচ্চারা কার অপেক্ষা করে? আপনার কি মনে হয়? গেম পিরিয়ডের, না স্কুল ছুটি হওয়ার অপেক্ষা সব বাচ্চাদের হয়। কিন্তু আরো একটা জিনিস আছে যার অপেক্ষা বাচ্চাদের থাকে, সেটা হলো লাঞ্চ ব্রেক। কারণ ওই ব্রেকে সব বাচ্চারা একসাথে হয়, একসাথে খাবার খায় আর মজা ঠাট্টা করতে থাকে। সব বাচ্চাদের মতো আমাদের গাট্টু চিঙ্কিও স্কুলে যায়। ওদের কি পছন্দ হয়ে থাকবে? একদিন বাবা গাট্টু চিঙ্কিকে জিজ্ঞাসা করে, গাট্টু চিঙ্কি, তোমাদের স্কুলে সব থেকে কোন সময়টা ভালো লাগে? বাবার এই প্রশ্নটা গাট্টু সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার তো গেমস পিরিয়ড খুব ভালো লাগে। আর চিঙ্কি মা তোমার? আমার তো পছন্দ লাঞ্চ ব্রেক। আরে হ্যাঁ, আমারও তো লাঞ্চ ব্রেক খুব পছন্দ। বাবা গাট্টু চিঙ্কির এই প্রশ্নে হাসতে শুরু করে আর বলে, আচ্ছা আচ্ছা, এখন শুয়ে পড়ো, কালকে আবার স্কুল যেতে হবে। স্কুলে যাবে তাহলে তো গিয়ে নিজেদের লাঞ্চ ব্রেক এনজয় করবে। বাবার কথা শুনে গাট্টু আর চিঙ্কি দুজনে নিজেদের ঘরের দিকে যায়। তখন গাট্টুর একটা কথা মনে পড়ে, আরো আস্তে করে চিঙ্কিকে জিজ্ঞাসা করে, আরে কালকের প্ল্যান ভুলে গেলি চিঙ্কি? কালকে আমরা লাঞ্চ ব্রেকে একসঙ্গে পার্টি করব। আরে হ্যাঁ, আর সব বাচ্চারা নিজেদের টিফিনে ভালো ভালো সুস্বাদু জিনিস আনবে, এমন কথা হয়েছিল। আমি তো ভুলেই গেছিলাম। গাট্টু এই কথাটা যেই চিঙ্কিকে মনে করালো, চিঙ্কি এক্সাইটেড হয়ে গেল আর মাকে ডাক দিল, মা, মা! চিঙ্কির আওয়াজ শুনে মাম্মি শিগগিরই বাইরে আসলো আর চিঙ্কিকে বলল, কি হলো চিঙ্কি? মা, কাল টিফিনের জন্য কি বানাচ্ছ? আলুর তরকারি আর রুটি। কেন, কি হলো? কাল কিছু স্পেশাল আছে? হ্যাঁ মা, এটা তো স্পেশালি বলা যায়। কারোর জন্মদিন নাকি? আরে না মা। তাহলে গাট্টু চিঙ্কি চাইছিল যে কাল মা টিফিনে কিছু একটা সুস্বাদু বানায়, কিন্তু সে কি জানতো যে গাট্টু চিঙ্কি আর বন্ধুরা মিলে লাঞ্চের জন্য কি প্ল্যান করে রেখেছে। তাই মা কে কেমন কিসের জন্য এইসব প্রশ্ন করে যাচ্ছিল। গাট্টু চিঙ্কি বলল, চিঙ্কি তুমি মাকে ডিটেলে বলো যে কালকে টিফিনে এমন কি যে আমরা একসঙ্গে কিছু ভালো বানাতে বলছি। গাট্টুর কথা শেষ হওয়ার পরেই চিঙ্কি কাল লাঞ্চ ব্রেকে হওয়া টিফিন পার্টির ব্যাপারে মাকে জানায়। আচ্ছা, তাহলে এই ব্যাপার, ঠিক আছে। তাহলে কালকে কি দেবে? সেটাও তোমাদের জন্য একটা সারপ্রাইজ হবে। গাট্টু আর চিঙ্কি দুজনে খুব এক্সাইটেড হয়ে যায়। এখন যাও নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ো। পরের দিন গাট্টু চিঙ্কি নিজের থেকে সকালে উঠে স্কুলের জন্য তৈরি হয়ে যায়। দুজনে খুব এক্সাইটেড ছিল যে মা টিফিনে কি দিচ্ছে। দুজনে রান্নাঘরে যায়, কিন্তু ওদের টিফিন অলরেডি প্যাক করা থাকে, তাই সারপ্রাইজ বাইরে আসে না। স্কুলে পৌঁছেই বন্ধুদের সাথে দেখা হয়। বান্টি, গুড্ডি, রাজু, হারি সব বন্ধুরা গাট্টু চিঙ্কির থেকে আগেই স্কুলে পৌঁছে গিয়েছিল। এই তো গাট্টু চিঙ্কিও এসে গেছে। লেট হয়ে গেলে তোমরা, আমি তো ভাবছিলাম আবার আসবে কি না। আরে কি করে আসবো না, আজকে তো লাঞ্চ ব্রেকে পার্টি আছে না, মজা করব। গাট্টু, চিঙ্কি আর ওদের সব বন্ধুরা খুব বেশি এক্সাইটেড ছিল যে কখন লাঞ্চ ব্রেক হবে আর কখন ওরা একসাথে হয়ে এনজয় করবে, এমন ওরা মনে করছিল। প্রথম পিরিয়ড আরম্ভ হলো। গাট্টু আর বান্টি দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল। বান্টি আজ টিফিনে কি এনেছে সেটা বলছিল। তখনই স্যার ওদের ধরে ফেলল। কি হচ্ছে সেইখানে? গাট্টু আর বান্টি, দাঁড়িয়ে পড়ো। কিছু নয় স্যার। তুমি বলো বান্টি, কি কথা বলছিলে তোমরা? কিছু নয় স্যার, আসলে ও স্যার, ওই লাঞ্চ ব্রেক।
বান্টির মুখ থেকে লাঞ্চ ব্রেক কথাটা বেরিয়েই গেছিল। কি বললে? না স্যার, কিছু নয়, আমরা এমনি কথা বলছিলাম। পড়াশোনায় ধ্যান দাও, কথাবার্তা বলো না। গাট্টু সঙ্গে সঙ্গে সামলে নিল, না হলে পুরো ক্লাস আজকে জানতে পেরে যেত যে গাট্টু, চিঙ্কি আর ওদের টিম লাঞ্চ ব্রেকে কি তৈরি করেছে। আস্তে আস্তে করে এক একটা পিরিয়ড হতে থাকে। শুধু লাঞ্চ ব্রেক হওয়ার আগে জিওগ্রাফি পিরিয়ডটা বাকি ছিল, ওটা শেষ হতেই লাঞ্চ ব্রেক ছিল। সব থেকে বোর্ড সাবজেক্ট তো আমার জিওগ্রাফি মনে হয়। আরে আমারও লাঞ্চ ব্রেকের আগে আছে, তাহলে আমি বেঁচে গেলাম, না হলে তো আমি ঘুমিয়েই পড়তাম। সত্যি ক্লাসে সবাই বোর হয়ে যাচ্ছিল, মনে হয় সবার খিদে পেয়ে গেছিল। সবাই লাঞ্চ ব্রেকের অপেক্ষা করছিল, এমন মনে হচ্ছিল। আরে আমি টিফিনে গরম গরম পরোটা নিয়ে এসেছিলাম রে, এখনো তো ঠান্ডা হয়ে গিয়ে থাকবে, আর এই পিরিয়ডটা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। হারির তো এত খিদে পেয়েছিল যে ও জিওগ্রাফি, ক্লাসরুম সব কিছু ভুলে গেছিল আর শুধু খাবারের কথাই বলে যাচ্ছিল। সবাই লাঞ্চ ব্রেকের অপেক্ষা করে যাচ্ছিল, ক্লাসের সব বাচ্চাদের মুখে খিদে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখনই হঠাৎ লাঞ্চ ব্রেকের ঘন্টা বাজলো, কিন্তু বাচ্চারা এত হারিয়ে গিয়েছিল যে এরা বুঝতেই পারলো না। তখনই হারি জোরে চিৎকার করলো, গাট্টু, চিঙ্কি, লাঞ্চ ব্রেক হয়ে গেল, ইয়ে! হঠাৎ ওরা বুঝতে পারলো যে জিওগ্রাফির টিচার ক্লাসেই রয়েছে। গাট্টু, চিঙ্কি আর গ্যাংয়ের মনে হলো টিচার ওদের এক্ষুনি বলতে, কিন্তু টিচার বাচ্চাদের দিকে তাকিয়ে হাসলো আর বলল, এনজয় করো বাচ্চারা। বাচ্চারা এনজয় করতে শুরু করে দেয়। ঘন্টি বাজতেই সব বাচ্চারা নিজেদের নিজেদের টিফিন নিয়ে গ্রাউন্ডের দিকে দৌড়ে যায়। গাট্টু, চিঙ্কি, হারি, রাজু সবাই স্কুলের প্লেগ্রাউন্ডে একটা গাছের ছায়ার তলায় একসাথে হয়। সবাই নিজের পছন্দের জিনিস টিফিনে এনেছিল। সবাই এক এক করে টিফিনে কি কি এনেছো বলো, ঠিক আছে? যেমন চিঙ্কি বলেছিল ঠিক তেমনই বাচ্চারা করতে শুরু করলো। ওরা টিফিনে কি কি এনেছিল সেটা বলতে শুরু করলো। আমি তো পরোটা নিয়ে এসেছি ভাই। আর তুমি বান্টি? আরে আমি তো এনেছি মশলা দোসা উইথ চিজ। ওয়াও, সো ইয়াম্মি ইয়াম্মি। সবাই নিজের নিজের টিফিন খুললো। কেউ ছোলে ভাটুর এনেছিল আর কেউ মশালা রাইস। সবাই নিজেদের নিজেদের টিফিন খুলে বসেছিল, কিন্তু গাট্টু, চিঙ্কির টিফিন বন্ধ ছিল। সারপ্রাইজ বাইরে এসেছিল না। আরে গাট্টু, চিঙ্কি, তোমরা কি এনেছো সেটা তো দেখাও। সেইটা একটা সারপ্রাইজ আমাদের জন্য। আরে তাড়াতাড়ি টিফিনটা খোলো, দেখি ভেতরে কি আছে। গাট্টু, চিঙ্কি নিজেদের টিফিন খোলে। ওতে সুস্বাদু মশালা পনির আর গার্লিক নান ছিল, তার সাথে ছিল মিষ্টি মিষ্টি গোলাপ জামুন। আরে বাহ, গোলাপজাম আমার ফেভারিট। আমারও ফেভারিট। আমাদেরও। আরে এটা তো অনেক বড় সারপ্রাইজ ছিল রে গাট্টু, চিঙ্কি। এরপর সবাই মিলেমিশে খাবার খেলো। হারি, রানা, পরাঠা, পনির তরকারি আর ছোলে ভাটুরে সবাই নিজেদের মধ্যে মিলেমিশে খেয়ে ফেললো। খাবার খাওয়ার সময় হাসি ঠাট্টা মজা চলছিল। শেষে সবাই গোলাপ জামুন খেলো। আর গাট্টু, চিঙ্কির সারপ্রাইজের মানে গাট্টু, চিঙ্কির মায়ের খুব প্রশংসা হলো। হাইড এন্ড সিক গাট্টু, চিঙ্কিরও আপনার মতনই রুটিন হয়ে গিয়েছিল। বাড়ির থেকে স্কুল, স্কুলের থেকে ঘর, আর ঘর আসতেই টিউশন। এদিকে মা বাবারও ঠিক একই অবস্থা। মা সকাল থেকে রাত পর্যন্ত সবার জন্য দৌড় বাড়াতো, বাবা সারাটা দিন অফিসে থাকতো। কিন্তু এই সানডেতে এমন কিছু হতো না, কারণ সানডের ছুটি সবার মুড ফ্রেশ করে দিয়েছে। আমরা আজ পুরো এক সপ্তাহ বাদ সবাই একসাথে নিশ্চিন্তে বসেছি। আজ তো খুব মজা আসবে। আমার মনে হচ্ছে আজ আমাদের সব শিডিউলকে ছুটি দিয়ে মজা করা উচিত। কেননা আজ আমরা হাইড এন্ড সিক খেলি। কেন মা, কি বলো? এটা আর কি বড় কথা, আমি তো রোজই হাইড এন্ড সিক খেলি, আর আমায় খোঁজার মতন কোনো লোকই নেই। আমি তো স্কুল থেকে এসেই তোমাকে খুঁজতে আসি মা। বাবা বলো না, খেলবো কি? দেখবো। বাবা শুধু এতটাই বলল, আর বেচারা গাট্টু, চিঙ্কির মুড খারাপ হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি লাঞ্চ শেষ করে নিজেদের ঘরের দিকে যাচ্ছিল। তখনই ওদের ঘরের সামনে পাপা দাঁড়িয়েছিল, মোবাইল নিয়ে বিজি ছিল।
গাট্টু চিংকি তাকে কিছু না বলে এগিয়ে যাচ্ছিল। তখনই বাবা বলল, চলে যাচ্ছ কেন? আমরা খেলবো তো। ইয়ে, তুমি তুমি সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ। থ্যাঙ্কস বাবা, কিন্তু মা কোথায়? তখনই পেছন থেকে মা এলো আর এসে বাচ্চাদেরকে ধাপ্পা করে দিল। ধাপ্পা! মা, আমি কত ভয় পেয়ে গেছিলাম জানো? আবার ছোটবেলার বন্ধু মিনাও এমনই ভয় পেত। ও বেচারি অন্য কোথাও দেখতে থাকতো আর আমি অন্য কোথা থেকে এসে ধাপ্পা করে দিতাম। তুমি নিজেরটা বলো না, আমারটা শুনলে আমার সাথে আর খেলবেই না। আচ্ছা, এমন কি করতে তুমি? আমি যখন নিজের বন্ধুদের সাথে খেলতাম এমন জায়গায় লুকোতাম যে আর বলোই না। সন্ধে হয়ে যেত কিন্তু কেউ খুঁজেই পেত না। আজও কেউ খুঁজতে পারবে না আমায়। তুমি তোমার কথা ছাড়ো, আমারটা শোনো। আরে মা বাবা, বাস বাস বাস, কত শোনাবে? আমরা খেলবো তো। আরে হ্যাঁ হ্যাঁ চলো, 2টো বেজে গেছে, সন্ধেবেলায় মিটিং আছে আমার। তো বলো কে লুকোবে আর কে খুঁজবে? গাট্টু গাট্টু আমাদের সবাইকে খুঁজবে। ওরই আইডিয়া ছিল না এটা? ঠিক আছে, আমি খুঁজছি। তোমরা সবাই লুকিয়ে পড়ো। 1 2। আরে চিটিং! লুকোতে তো দাও। আচ্ছা আচ্ছা, যাও। সবাই এদিক ওদিক পালিয়ে গেল আর লুকিয়ে পড়ল। গাট্টু গুনতে থাকলো। 8 9 10। আমি আসছি। ইয়াহু! গাট্টু আস্তে আস্তে সবাইকে খুঁজতে থাকলো। আগে তো ও কাউকে পেল না। তারপর ডাইনিং টেবিলের তলায় মাকে লুকিয়ে থাকতে দেখলো। গাট্টু আস্তে করে মায়ের কাছে গেল আর বলল, কি মা, এটা তোমার লুকোনোর জায়গা? গাট্টু আমার সোনা ছেলে, একটা সিক্রেট কথা বলি, আমি লুকোতে জানি না। এক কাজ কর, আমাকে ছাড়, তুমি বাবাকে গিয়ে খোঁজো, সেটাতে চ্যালেঞ্জ আছে। বাবাকে এটা বলবে না যে মা বলেছিল। ওকে বলো মাকে এখনো তুমি খুঁজতেই পারোনি, তোমাকেই পেলাম। গাট্টু মার দুষ্টুমি বুঝে গেল আর চুপ করে চলে গেল। গাট্টুর সমস্যা এটাই ছিল যে বাবাকে কি করে খুঁজবে, কারণ বাবা লুকোতে ট্যালেন্টেড ছিল, তার সাথে অ্যালার্টও থাকতো, কারণ চিংকি বেড়ালের মতন যে কোনো জায়গা থেকে লাফিয়ে এসে ধাপ্পা দিতে পারত। গাট্টু পাপাকে খুব খুঁজলো, তা ওকে পেল না। আইডিয়া! গাট্টু মোবাইল বার করে পাপাকে কল করলো। হ্যাঁ হ্যালো গাট্টু, বলো কি হয়েছে? বাবাকে পেলাম, বাবাকে পেলাম। বাবা অনেকগুলো জিনিসের মধ্যে স্টোররুমে লুকিয়েছিল। গাট্টু এটা চিটিং, তুমি কল করলে তাই ধরা পড়লাম। না না, ভুল তোমার। তুমি তো জানতে যে আমরা খেলছি, আর খেলাতে তো যা কিছু হতে পারে। তোমাকে অ্যালার্ট থাকা উচিত ছিল। তুমি বাবার রোল থেকে বাইরেই বেরোতে পারলে না, তাই ধরা পড়ে গেলে। এইটা শুনে বাবা হাসতে শুরু করলো। তখনই মা এলো। ধরা পড়ে গেলে তো? আমি জানতাম তুমি বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। আরে তুমি বাইরে এলে কেন? তুমি তো আমাকে বাঁচাতে পারতে। বাবা, মা তো তোমার আগেই ধরা পড়ে গিয়েছিল। চলো এখন চিঙ্কিকে খুঁজে রাউন্ডটা শেষ করো। এই চিংকিটা খুব চালাক, সোজাভাবে ধরা দেবে না। হ্যাঁ হ্যাঁ, আসলে মেয়েটা কার? চিঙ্কি মা সাবধানে, আমার সম্মানের ব্যাপার। আর এইভাবে গাট্টু চিংকিকে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজার পরও গাট্টু চিংকিকে খুঁজতে পারল না। এই চিংকি তো সত্যি চালাক। আমাকেও কিছু চালাকি করতে হবে। কোথায় থাকতে পারে চিংকি? রুমে? না না না, বাথরুমে। তখনই গাট্টুর একটা অসাধারণ আইডিয়া আসলো। চটর পটর চিংকি খায় বাটার চিংকি, ফ্রিজে ফ্লেভার পেলাম। আর কোথায় যায় চিংকি? কি বাবা, তুমি কি ভাবলে আমি আমার বোনকে খুঁজতে পারবো না? বাহ গাট্টু, খুব ভালো করে প্রথম রাউন্ড ক্লিয়ার করলে, খেলে খুব মজাও এলো। আর নয়তো কি, আর এটাও জানতে পারলাম যে বাবা আর আগের মতন লুকোতে পারে না। হ্যাঁ, কাজের টেনশন, মোবাইলে অ্যাডিকশন। দেখো এর পরের রাউন্ডে কি হয়। মা, তুমিও একটু কিচেন থেকে বাইরে বেরো, আরো জায়গা আছে বাড়িতে লুকোনোর জন্য। আর আমি কি করব? এইটা শুনে গাট্টু হাসতে হাসতে বলল, তুমি যেমন আছো তেমনই থাকো। তো ঠিক আছে, আরম্ভ করি নেক্সট রাউন্ড। ওকে 1 2। আরে আরে শোনো, তোমরা লুকিয়ে পড়ো, আমি খুঁজছি তোমাদের।
গাট্টু আগে আমাকে ধরেছিল। তুমি তো আমাদেরকে খুঁজতে পারবে না, তারপর সন্ধে হয়ে যাবে, তারপর তোমার মিটিংও আছে। খারাপ মুড নিয়ে যেতে হবে আবার। না না, মিটিং টিটিং ক্যান্সেল। আজ সানডে, মজাও লাগছে, এনজয় করতে দাও। চলো রেডি হও, 1 2 3। বাকি সবাই লুকোনোর জন্যই গেল, আর এইভাবে অন্য রাউন্ড শুরু হয়ে গেল। চকলেট চ্যালেঞ্জ। গাট্টু চিঙ্কির বাড়িতে তার মামা মামি ও মাসি মেশো এসেছিল। সবাই হলে বসে গল্প করছিল। অতিথিদের দেখে গাট্টু চিঙ্কি বেশ এক্সাইটেড হয়ে পড়েছিল। গাট্টু চিঙ্কি, তোমরা এদিকে এসো। গাট্টু চিঙ্কি মামা মামি আর মেশো মাসির সাথে দেখা করে। ওনাদের তরফ থেকে অনেক মিষ্টি, গিফটস আর অনেক চকলেট উপহার পায়। এত চকলেট পেয়ে গাট্টু চিঙ্কি খুব খুশি হয়। মা, বাবা আর ঠাকুমা সবাই মিলে অতিথিদের সাথে গল্প করছিল। কিছুক্ষণের মধ্যেই সব গল্প শেষ হয়ে যায় আর সবাই বোর হয়ে গিয়ে টিভি দেখতে শুরু করে। চিঙ্কি, কেউ আর গল্প করছে না, সবাই বোর হয়ে গেছে। এমনই চলতে থাকলে খুব তাড়াতাড়ি মেশো মাসি আর মামা মামি যাওয়ার কথা বলবে, আর তাড়াতাড়ি চলেও যাবে। আমাদেরকে ওদের সবাইকে ব্যস্ত রাখতে হবে। আইডিয়া, আমরা সবাই মিলে একটা গেম খেলবো। গেম? কি গেম? এক্ষুনি দুজনের নজর চকলেটের উপর পড়ল। ওরা একে অপরের দিকে তাকালো আর একসাথে চিৎকার করে উঠল, চকলেট চ্যালেঞ্জ। আর কি। তারপর কিছুক্ষণ ডিসকাস করার পর গাট্টু চিঙ্কি সবার সামনে গিয়ে বলল, টিভি না দেখে চলো আমরা একটা গেম খেলি। হ্যাঁ হ্যাঁ, কেন না, নিশ্চয়ই খেলবো, খুব মজা হবে। কিন্তু কি গেম খেলবো? তক্ষুনি মামা গাট্টুর হাতে চকলেট দেখে নেয়। তোমরা আবার চকলেট চ্যালেঞ্জ খেলার কথা ভাবছো না তো? হ্যাঁ, আমাদের কাছে যখন চকলেট আছে তখন চলো চকলেট চ্যালেঞ্জ খেলি। নিশ্চয়ই খেলবো। বলো কিভাবে খেলতে হবে? আমরা তোমাদের জুটি বানাবো। প্রত্যেক জুটিতে দুজন করে থাকবে, যেমন মা বাবা, মাসি মেশো, মামা মামি আর ঠাকুমা চিঙ্কি। আমাদের জুটি তো তৈরি হয়ে গেছে, কিন্তু গাট্টু তোমার পার্টনার কোথায়? আমি এখন তোমাদেরকে চ্যালেঞ্জ দেব, পরে যখন আমি খেলবো তখন চিঙ্কি তোমাদেরকে চ্যালেঞ্জ দেবে। ঠিক আছে, তাহলে বলো তোমার প্রথম চ্যালেঞ্জ কি? প্রত্যেক জুটিতে একজনের চোখে কাপড় বাঁধা থাকবে, তাকে চকলেট দেওয়া হবে আর তাকেই অপরজনকে চকলেট খাওয়াতে হবে। চলো এবার সবাই লাইনে দাঁড়াও। সবাই লাইনে দাঁড়িয়ে পড়লো আর গাট্টু ভাবতে শুরু করলো। প্রথমে কাকে চ্যালেঞ্জ দিই? হ্যাঁ, মামি। মামি, তোমার চ্যালেঞ্জ হলো তোমাকে চোখে কাপড় বেঁধে মামাকে চকলেট খাওয়াতে হবে। মামি, কাম অন। আর তারপর মামির চোখে গাট্টু কাপড় বেঁধে দেয়। মামিকে 3 বার ঘুরিয়ে তারপর সে মামিকে ছেড়ে দিল। মামির হাতে চকলেট ছিল। মামি আন্দাজে মামাকে খুঁজতে শুরু করলো। শিখা, আমি এইখানে। না মামা, প্লিজ, নো চিটিং। মামি বারবার মামার কাছে এসে মামাকে ছুঁয়েও অন্য জুটিদের কাছে ফিরে যাচ্ছিল। অনেকবার এরকম হবার পর হঠাৎ করে আশ্চর্যজনকভাবে মামি মামার কাছে গিয়ে তাকে চকলেট খাইয়ে দেয়। মামি জিতে গেছে, মামি জিতে গেছে। বাহ মামি, অসাধারণ। কিন্তু তুমি মামাকে চিনলে কি করে? খুবই সিম্পল, হার্শের পারফিউম। ওর পারফিউম শুকতে শুকতে আমি ওর কাছে পৌঁছে গেলাম আর ওকে চকলেট খাইয়ে দিলাম। খুব ভালো, এবার মাসির পালা। মাসির চোখে কাপড় বেঁধে ছেড়ে দেওয়া হয়। মাসি হাতে চকলেট নিয়ে মেশোকে খুঁজতে থাকে, কিন্তু মাসি ভুল করে গাট্টুর বাবাকে মেশো ভেবে চকলেট খাইয়ে দেয় আর সবাই হাসতে শুরু করে। তারপর মায়ের চোখে কাপড় বাঁধা হলো। মা চকলেট নিয়ে বাবাকে খুঁজতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই মা বাবাকে চকলেট খাইয়ে দিল। খুব ভালো, আমি প্রথম প্লেয়ার যে 2 বার চকলেট খেতে পেয়েছি। মা, তুমি বাবাকে কি করে চিনলে? খুবই সিম্পল, তোমাদের বাবা তো পারফিউম লাগায় না। বাহ মা, ভেরি স্মার্ট। এবার ঠাকুমার পালা। ঠাকুমার চোখেও কাপড় বেঁধে ছেড়ে দেওয়া হলো। ঠাকুমা সবাইকে ছুঁয়ে দেখতে লাগলো এবং চিঙ্কিকে খুঁজতে শুরু করলো। চিঙ্কির হাইট কম হওয়ার কারণে প্রথমে তো ঠাকুমা চিঙ্কিকে খুঁজেই পায়নি। তারপর খুঁজে পাওয়ার পর চিঙ্কিকে মুখ খোলার আগেই ঠাকুমা চিঙ্কিকে চকলেট খাওয়াতে গিয়ে সবটা চকলেট চিঙ্কির মুখে লাগিয়ে দেয়। চিঙ্কির মুখে চকলেট লেগে থাকতে দেখে সবাই হাসতে শুরু করে দেয়। গাট্টু, এবার তুমি চিঙ্কির পার্টনার হও।
এবার আমি সবাইকে একটা চ্যালেঞ্জ দেব। ঠাকুমার কথা শুনে সবাই এক্সাইটেড হয়ে পড়ে। ঠাকুমা ঘরের ভিতর থেকে অনেকগুলো পুলিশের লাঠির মতো লাঠি নিয়ে আসে। এতগুলো লাঠি, তুমি এগুলো দিয়ে কি করবে? এখনই জানতে পারবে। সবাই নিজের নিজের পার্টনারের সামনে বসো। সবাই নিজের নিজের পার্টনারের সামনে বসে পড়ে। ঠাকুমা মাঝখানে মাঝখানে চকলেটের প্লেট রেখে সবার হাতে লাঠি বেঁধে দেয়। আরে বাপরে, এই চ্যালেঞ্জটা তো খুবই টাফ মনে হচ্ছে। দু হাতে লাঠি বেঁধে দেওয়ার কারণে হাত বেন্ড করাই যাচ্ছে না। সবার দু হাত লাঠি বেঁধে দেওয়ার কারণে সবার হাত টাইট হয়ে গিয়েছিল আর হাত বেন্ড করাই যাচ্ছিল না। দেখো, তোমাদের সামনে চকলেট রাখা আছে, তোমাদের সেটা খেতে হবে। শর্ত একটাই, চকলেট মুখ পর্যন্ত পৌঁছানোর একমাত্র মাধ্যম হাত হওয়া চাই। চলো, চ্যালেঞ্জ পুরো করো। আর তারপর সবাই এক এক টুকরো করে চকলেট উঠিয়ে খেতে শুরু করলো। কিন্তু দু হাত লাঠি বেঁধে দেওয়ার কারণে তারা কিছুতেই হাত মুখ অবধি পৌঁছাতে পারছিল না। তাই কেউ চকলেট উপরে ছুঁড়ে দিয়ে মুখ দিয়ে ক্যাচ করার চেষ্টা করছিল, তো কেউ আবার হাতের তালু অবধি মুখ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই দৃশ্য বেশ মজাদার ছিল। ঠাকুমা এই সব কিছুর ভিডিও করতে শুরু করে। কিছুক্ষণ পর সবাই হয়রান হয়ে চেষ্টা করা ছেড়ে দেয়, কারণ কেউ ঠিক করে চকলেট খেতে পারছিল না। তখনই হঠাৎ চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে। ও এক টুকরো চকলেট গাট্টুকে খাওয়ায়। গাট্টুও চিঙ্কিকে চকলেট খাওয়ায়। দুজনে চকলেট খেতে লাগে আর একে অপরকে চকলেট খাওয়াতে খাওয়াতে সব চকলেট শেষ হয়ে যায়। এইটা দেখে ঠাকুমা হাসে। তারপর বাকি সবাই গাট্টু চিঙ্কিকে কপি করে, একে অপরকে চকলেট খাওয়ায়। এইভাবেই আর ঠাকুমার দেওয়া চ্যালেঞ্জও পূরণ হয়। ইন্ডিয়ান ফুড ভার্সেস চাইনিজ ফুড। এমনিতে গাট্টু আর চিঙ্কির সব জিনিস পছন্দ হতো, যেমন খেলাধুলা, গান করা, নাচ করা, ঘুরে বেড়ানো, নতুন নতুন জায়গা দেখা, আরও অনেক কিছু। দুটো বাচ্চাই এত মিষ্টি আর চঞ্চল ছিল, ওদের ফেভারিট জিনিসও খুব তাড়াতাড়ি বদলে যেত। যেমন একদিন স্কুলে লাঞ্চ ব্রেক হলো, তখন সব বাচ্চারা টিফিন খুলে খাবার খেতে বসে পড়ল। নীলেশ, ভূষণ, বান্টি আর আমাদের প্রিয় গাট্টু চিঙ্কি সবাই এক এক করে নিজেদের টিফিন খুলল। আজ আমি লাঞ্চে এনেছি মাঞ্চুরিয়ান। ওয়াও, এটা কত ইয়ামি। আর তুমি কি এনেছো ভূষণ? আমার টিফিনে আজ আছে নুডলস। আর সবার টিফিনে চাইনিজ ফুড দেখা যাচ্ছিল। কিন্তু এখনো গাট্টু আর চিঙ্কির টিফিন খোলা বাকি ছিল। তখন নীলেশ এক্সাইটেড হয়ে ওদেরকে বলল, আরে গাট্টু চিঙ্কি, তোমরাও টিফিনটা খোলো, আজকে কি বিশেষ একটু তো দেখি আমরা। হ্যাঁ হ্যাঁ, তোর টিফিনে রোজ কিছু না কিছু আলাদা থাকে। বান্টির এমন বলাতেই সবাই গাট্টু আর চিঙ্কির দিকে তাকিয়ে থাকলো। কিন্তু হয়তো গাট্টু আর চিঙ্কি আগের থেকেই জানতো যে টিফিনে কি আছে, তাই ওদের মুখে কোনো এক্সাইটমেন্ট ছিল না। দুজনে একসাথে টিফিন খুলল আর একসাথেই জবাব দিল, উফো, আলুর তরকারি আর রুটি। আর কিছু টুকরো গাজরের। একটা হাসির বন্যা বইল। গাট্টু, চিঙ্কি আর ওদের সব বাকি বন্ধুরা খুব হাসলো। গাট্টু আর চিঙ্কি, তোমাদের যদি খাবার আছে তাহলে খাও। ও হ্যাঁ, নুডলসও আছে, খুব ভালো লাগে খেতে। সবাই মিলে নীলেশ, ভূষণ আর ওদের টিফিনে যে চাইনিজ ফুড ছিল ওগুলো খেতেই পছন্দ করলো। দেখতে দেখতে সব চাইনিজ ফুড শেষ হয়ে গেল। আর গাট্টু চিঙ্কির টিফিন, যাতে আলুর তরকারি ছিল, কেউই হাত দিল না। বাড়ির থেকে আনা টিফিন গাট্টু আর চিঙ্কির সেরমই ফেরত চলে গেল। মা যখন টিফিন চেক করলো, ও জানতে পারলো যে আলুর তরকারি আর রুটি গাট্টু আর চিঙ্কি তেমনই রেখে দিয়েছে, কিচ্ছু খেয়েছিল না। এইটা দেখে মাম্মি গাট্টু চিঙ্কিকে ডাক দিল, গাট্টু চিঙ্কি এদিকে এসো। গাট্টু আর চিঙ্কি দৌড়াতে দৌড়াতে ওখানে এলো। আর যখন মায়ের হাতে টিফিন দেখলো, বুঝতে পেল যে মা এখন বকা দেবে। গাট্টু চিঙ্কি, তোমরা আজ স্কুলে খাবার খাওনি? টিফিনে তো সব এরকমই আছে। মা, আমরা ভুলে গেলাম। চলো চিঙ্কি। গাট্টু আর চিঙ্কি বাইরে পালাতে গেল। আর যখন মা জিজ্ঞেস করলো, চিঙ্কি পালাতে পালাতেই আওয়াজ দিল, আরে কোথায় যাচ্ছিস এবার? খেলতে যাচ্ছি মা, গ্রাউন্ডে। কিন্তু খাবার? খেয়ে নিয়েছিলাম মা।
এর আগে মা অন্য কিছু জিজ্ঞেস করত, দুজনে তো চলেই গেছিল। এইভাবে গাট্টু আর চিঙ্কি মার বকার থেকে বেঁচে গেল। পরের দিন স্কুলে লাঞ্চ ব্রেকের সময় সবাই প্রতিদিনের মতো একত্রিত হয়ে গেল। আর আজ রোজকার মতো গাট্টু আর চিঙ্কিকে ছেড়ে দিয়ে সবাই কিছু না কিছু চাইনিজ ফুড এনেছিল। কিন্তু এবার গাট্টু আর চিঙ্কি দুজনেই নিজেদের টিফিন বার করলো না, কারণ ওরা জানতো যে আজও কিছু হেলদি তরকারি থাকবে। আজ থেকে আমি নিজের ফেভারিট ফুডের লিস্টে চাইনিজ ফুডও অ্যাড করে নিয়েছি। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে মাঞ্চুরিয়ান, কিন্তু এই নুডলসটা খুব টেস্টি ছিল। যে কেউ একবার চাইনিজ ফুড খেয়ে নেয়, ওই সব সময়ের জন্য এইটা ফেভারিট ফ্রুট হয়ে যায়। আজও সবাই মিলে নীলেশ ভূষণের টিফিনে আনা চাইনিজ ফুডই খেয়ে নিল। আজ তো বান্টিও নুডলস এনেছিল। বাড়ি যেতে যেতে গাট্টু আর চিঙ্কি কথা বলছিল যে ওদেরও এখন চাইনিজ ফুড খাবার ছিল, কিন্তু মাকে কিভাবে বলবে যে টিফিনে চাইনিজ বানিয়ে দিতে? একটা অনেক বড় প্রশ্ন ওদের সামনে এলো। চিঙ্কি, আমার সেই মাঞ্চুরিয়ানটা খুব ভালো লেগেছে, চল চাইনিজ খেতে যাব। আমারও নুডলস অনেক ভালো লাগলো, কিন্তু মা আমাদের টিফিনে এসব দেবে না। আইডিয়া, আমরা মাকে বলবো কোনো চাইনিজ রেস্টুরেন্টে যেতে, যাতে আমরা সেখান থেকে পেট ভরে খেয়ে আসতে পারি। গাট্টু আর চিঙ্কি বাড়ি ফিরতেই মা ওদের আটকে দিল আর জিজ্ঞেস করলো, আজ টিফিন খেয়েছো কিনা দেখাও। মা দুজনে টিফিন খুলে দেখে যে আজও টিফিন তেমনই রয়েছে। তোমরা খাবার খাচ্ছ না কেন? তখন চিঙ্কি বলে যে ওরা সবাই বন্ধুরা মিলে একসাথে খাবার খায়, আর ওদের টিফিন খেয়েই গাট্টু চিঙ্কির পেট ভরে যায়। এরপর চিঙ্কি মাকে হোটেলে যাবার কথা বলে। মা, আমার আর গাট্টুর চাইনিজ ফুড খাবার ইচ্ছে হচ্ছে। আমরা কি হোটেল যেতে পারি? ওখানে পেট ভরে চাইনিজ ফুড খাবো। আমার তো ফেভারিট নুডলস, আমার সেইটা খাওয়ার আছে। না না বাচ্চারা, এটা আমাদের জন্য হেলদি নয়। আমাদের ইন্ডিয়ান ফুড অনেক হেলদি হয়। তোমরা এটা খাবে, তাহলে তোমাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে। মার অনেক মানা করার সত্ত্বেও গাট্টু আর চিঙ্কি শোনে না। তাই মা রাজি হয়ে যায় আর গাট্টু আর চিঙ্কি খুশি হয়ে যায়। কিন্তু শুধু একবারই আমি তোমাদের চাইনিজ খাওয়াতে নিয়ে যাচ্ছি। তখনই ওদের বাড়ির ডোর বেল বাজে আর গাট্টু দরজা খোলে আর দেখে যে ওদের মাসি অনেক গিফটস নিয়ে এসেছে। দেখো বাচ্চারা, আমি তোমাদের জন্য অনেক খাবারের জিনিস এনেছি। না দিদি, গাট্টু আর চিঙ্কির চাইনিজ ফুড পছন্দ। ওরা শুদ্ধ ঘি দিয়ে বানানো লাড্ডু, বরফি এগুলো খায় না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ভালো ভালো জিনিস বানাচ্ছি শুধু আমাদের জন্য। মাসি মায়ের সাহায্য নিয়ে পনিরের এতগুলো আইটেম বানালো যে গাট্টু আর চিঙ্কি দৌড়ে এলো আর খাবারের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো, চাইনিজ ফুড তো একদম ভুলেই গেল। তারপরে মাসি খুব সুস্বাদু ফ্রুট স্যালাড বানালো, পরোটা বানালো, আরো অনেক কিছু সুস্বাদু জিনিস বানালো যেগুলো খুব সুস্বাদু ছিল। বাচ্চারা, সব থেকে ভালো আর শরীরের জন্য যদি কিছু দরকারি আছে তো সেটা হলো আমাদের ইন্ডিয়ান ফুড। চাইনিজ ফুড দেখতে গেলে হয়তো একটু টেস্টি মনে হয়, কিন্তু তা দিয়ে আমাদের শরীরে ক্ষতি হতে পারে। তখনই বাড়ির ফোনের রিং হয় আর মা রিসিভ করে। ফোনে ভূষণের মা কথা বলছিল। কথা বলে মা আবার মাসি, গট্টু আর চিঙ্কির কাছে এলো আর বলল, গাট্টু চিঙ্কি, তোমাদের বন্ধু আছে না ভূষণ, তার মার কল এসেছিল। ভূষণের পেটে খুব ব্যথা করছে। ও চাইনিজ ফুড খাচ্ছিল কিছুদিন ধরে। এবার বুঝলে গাট্টু চিঙ্কি যে কিভাবে আমাদের ইন্ডিয়ান ফুডই ভালো? গাট্টু চিঙ্কি চিন্তায় পড়ে যায় যে চাইনিজ ফুড খাবে কি খাবে না। পরের দিন সবাই মাসির সাথে হোটেলে গেছিল। আজ মাসিকে মা পার্টি দিচ্ছিল। গাট্টু চিঙ্কিও সাথে এসেছিল। গাট্টু চিঙ্কি, এবার বলো তোমরা কি খেতে চাও, মাঞ্চুরিয়ান না নুডলস? বলো। গাট্টু আর চিঙ্কি কিছুক্ষণের জন্য ভাবলো আর তারপরে দুজনে বলল, না মা, আমাদের চাইনিজ খাবার নেই। আমরা ইন্ডিয়ান ফুডই খাবো, যেটা টেস্টি আর শরীরের জন্য ভালো হবে। তারপর আর কি, সবাই ওই হোটেলে শুধু ইন্ডিয়ান ফুডই এনজয় করলো। গাট্টুর ফুটবল ম্যাচ। বাচ্চাদের কখন কোন জিনিসটা ভালো লাগে, কখন কোন জিনিসের অভ্যেস হয়ে যায় কেউ বলতে পারবে না। গাট্টুরও একটা অভ্যেস হয়ে গিয়েছিল, ঘুমের মধ্যে ডান দিকের পাটা জোরে জোরে নড়াচড়া করা। শুনে হাসি পাচ্ছে, কিন্তু যখন মধ্যরাতে চিঙ্কি জল খাবার জন্য উঠলো, ও অন্ধকারে জোরে জোরে নড়তে থাকা পা দেখলো, আরো জোরে চিৎকার করলো, মা,
মা বাবা দৌড়ে দৌড়ে ঘরে এলো, লাইট অন করলো, আর ওরা চিঙ্কিকে জিজ্ঞেস করলো, কি হলো মা, কি হয়েছে? ওই দেখো। মা বাবা যখন গাট্টুর দিকে দেখলো তখন ওদের হাসি পেল, কারণ গাট্টু গভীর নিদ্রায় ছিল আর নিজের ডান পা উঠিয়ে রীতিমতো হাওয়ায় কিক করে যাচ্ছিল। অনেক ফানি দেখতে লাগছিল। হে ভগবান, এবার এটা কি নতুন শুরু করে দিল গাট্টু? গট্টু, ওঠো বাবা, গট্টু। মা বাবার আওয়াজে গাট্টুর ঘুম ভেঙে গেল। ও বলল, বাবা, মা, তোমরা এখানে কি ব্যাপার? হাওয়াতে হেলিকপ্টারের মতো পা ঘোরাচ্ছিস আর জিজ্ঞেস করছিস কত ভয় পেয়ে গেছিলাম আমি। আমি না না, তোমরা মনে হয় ভুল স্বপ্ন দেখেছো। এইটা শুনে বাবা হাসতে হাসতে বলল, তোমার কি মনে হয় গাট্টু, তোমার মার আমি এখানে এসে স্বপ্ন দেখছি নাকি? গাট্টু, তুমি সত্যি হাওয়ায় জোরে জোরে কিক করছিলে। কোনো ব্যাপার না, এমন হয়, সবাই ঘুমিয়ে পড়ো। কিন্তু এমনটা রোজ রোজ হতে লাগলো। রোজ গাট্টু হাওয়ায় নিজের পা জোরে জোরে ঘোরাতো আর বেচারি চিঙ্কির ঘুম ভেঙে যায়। তারপর চিঙ্কির একটা আইডিয়া এলো, ও গাট্টুর ওই পাটাই বেঁধে দিল। এবার সব প্রবলেম সলভড। কিন্তু না, গাট্টুর বাঁধা পাটাও ডান্স করতে শুরু করলো আর চিঙ্কি নিজের মাথা থাবড়ালো। হে ভগবান! এই গল্পটা বেডরুমের ভেতর পর্যন্ত থাকলো না, বেডরুমের বাইরে সোসাইটি আর স্কুল পর্যন্ত পৌঁছলো। আসলে এইটা কথা ছিল, এখন গাট্টু ঘুমের মধ্যেই নয়, বরঞ্চ জেগে থাকতেও একটা পা হাওয়ায় কিক করতে থাকতো, আর ওর জন্যে ওর আশেপাশের লোকেদের সমস্যা হচ্ছিল। একদিন তো গাট্টুর লাথি বান্টির চোখ অব্দি পৌঁছে গেছিল, আর এই কথাটা মিস্টার স্যার জানতে পারলো। সেও চিন্তায় পড়ে গেল। টু হাওয়াতে লাথি মারতে মারতে হাঁটছিল। রাস্তায় কোনো টিনের ক্যান পেলে ওটাকে ধাক্কা মারতে মারতে বাড়ি পর্যন্ত আনতো। বাড়িতে ক্যানের পাহাড় হয়ে গেল। এরপর বাবা আর মা সিরিয়াস হয়ে গেল। গাট্টু, এটা কি অভ্যেস হয়েছে তোমার? আগে বেডরুম, আর এখন বেডরুমের বাইরে। বান্টি একটুর জন্য বেঁচে গেল সেদিন। চিঙ্কি বলছিল, যা পাও সেটাকে লাথি মারতে মারতে বাড়ি নিয়ে আসো, আর সেটা ওঠানোর জন্য আমাকে লোককে ডাকতে হয়। মা, আমিও বুঝতে পারছি না যে আমি এমন কেন করছি। লাথি মারা আমার প্যাশন হয়ে গেছে। আমি চাই না যে কারোর কোনো ক্ষতি হোক, আর না কাউকে ভয় পাওয়াতে চাই। কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি সবকিছু ছেড়ে লাথি কেন মারছি। গাট্টু বুঝতে পারছিল না, কিন্তু বাবা বুঝে গেল। বাবা গাট্টুকে বলল, ডোন্ট ওয়ারি বাবা, আমি বুঝে গেছি। আর এই অসুখটার আমার কাছে চিকিৎসাও আছে, তোমার খুব ভালো লাগবে। সেটা কি বাবা? সন্ধেবেলা আমার সঙ্গে চলো, নিজেই জানতে পেরে যাবে। সন্ধেবেলায় বাবা গাট্টুকে নিয়ে একটা স্পোর্টসের দোকানে গেল, আর ওইখান থেকে বাবা গাট্টুকে একটা ফুটবল এনে দিল। ফুটবল দেখতেই গাট্টুর চেহারায় সুন্দর একটা স্মাইল এসে গেল। ওর রাইট লেগ ডান্সের মোডে এসে গেল। ওয়াও বাবা, ফুটবল! আমার তো এটাই দরকার ছিল। এইটাই তো ছিল যার জন্য আমার পা বারবার নাচছিল। প্রবলেম শুধু এইটা ছিল যে আমি তখন জানতাম না যে আমার ফুটবল দরকার। কিন্তু গাট্টু এটুকু বলেই থামলো না। ও ফুটবলটা মাটিতে রাখলো, আর ফুটবলের সাথে সাথে গাট্টুও জাম্প করতে করতে খেলতে শুরু করলো। বাবার সাথে সাথে শপের আঙ্কেলও খুশি হলো। এত কম বয়সে ফুটবলের উপরে এত ভালো হোল্ড, দেখবেন স্যার, একদিন অনেক বড় ফুটবল প্লেয়ার হবে আপনার ছেলে গাট্টু। এইটা শুনে তো গাট্টুর খুশির আর ঠিকানা ছিল না। এবার এরপরের স্টোরি তো খুব ইন্টারেস্টিং হয়ে গেল, কারণ গাট্টু লাথি মারার জন্য এমন একটা জিনিস পেয়ে গেছিল যেটাতে মজাও আসছিল আর কিছু বলতোও না। গাট্টু রোজ স্কুল থেকে বাড়ি এসে আর সকালে স্কুল যাওয়ার আগে খুব রীতিমতো ফুটবল খেলতো। একদিন তো নিজের ফুটবলটা স্কুলে নিয়ে গেল, আর যেই টাইম পেত ফুটবল খেলতে শুরু করত। স্কুলের অনেক বাচ্চারাও ফুটবল নিয়ে স্কুলে আসতে শুরু করলো, আর দেখতে দেখতে স্কুলের গ্রাউন্ডে ফুটবল আর ফুটবলই দেখা যাচ্ছিল। স্কুলের হেডমাস্টার পান্ডে স্যার এই ব্যাপারটা নোটিস করলো, আর সে মিশ্রা স্যারকে বলল, আরে স্যার, কি বলছেন? বাচ্চাদের সঙ্গে একটা ম্যাচ হয়ে যাক। হ্যাঁ স্যার, আমি তো এটাই ভাবছিলাম। সব জিনিস যখন তৈরি আছে তাহলে কিক মারা হোক। তারপর আর কি, দুটো টিম বানানো হলো, একটা গাট্টুর টিম আর অন্যটা বান্টির টিম। দুটো টিমে সমান সমান প্লেয়ার ভাগ করা হলো, আর ফুটবল ম্যাচ শুরু হয়ে গেল। মিশ্রা স্যার আর পান্ডে স্যার গোলকিপারের পজিশনে ছিল,
গাট্টু মিশ্রা স্যারের টিমে ছিল। গাট্টু এমন এমন কিক মারছিল যে ওর বল থামাতে থামাতে পান্ডে স্যারের ঘাম ছুটে যাচ্ছিল। আরে কি দারুণ খেলে এই বাচ্চাটা, এর মারা কিক তো দেখতেই পাচ্ছি না, শুধু গোলের পর গোল করছে। এইভাবে ম্যাচ শেষ হলো আর গাট্টুর টিম জিতে গেছিল। দারুণ বাচ্চারা, গাট্টু ওয়েল ডান, তোমার কিক পারফরম্যান্স খুব ভালো। আরো অনেক কিছু শিখতে পারবে তুমি ফুটবলে, কিন্তু ডোন্ট ওয়ারি, পান্ডে স্যার তোমার জন্য কিছু ভেবেছে। গাট্টু, আমি তোমার জন্য ফুটবল ট্রেনারের অ্যারেঞ্জমেন্ট করছি স্কুলের তরফ থেকে। সে শুধু তোমাকেই ট্রেন করবে আর তুমি স্কুলের হয়ে খেলবে, আর নিজের সঙ্গে স্কুল আর দেশের নামটাকেও ভালো করবে। এইটা শুনে গাট্টু এত খুশি হলো যে ও একটা জোরদার কিক ফুটবলকে মারলো আর ফুটবল আকাশে উড়ে পুরো উধাও হয়ে গেল। চিঙ্কির নতুন ড্রেস। বড়দের থেকে কিছু চাইতে হলে বাচ্চারা এমন বুদ্ধি বার করে যে বড়দের কথাই বন্ধ হয়ে যায়। একদিন সন্ধেবেলায় চিঙ্কি কাবার্ড খুলে কাপড় দেখছিল। কত পুরনো কাপড় আমার কাছে, একটাও নতুন ড্রেস নেই। তখনই ওর মাথায় একটা বুদ্ধি খেললো। আইডিয়া, মায়ের থেকে নতুন ড্রেস চাইতে তো এর থেকে ভালো আইডিয়া হতেই পারে না। ওইদিকে মা রুমের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ওর চোখ ভেতরে গেল। চিঙ্কি কোথায় চলে গেল? এক্ষুনি তো কাবার্ড খুলে দাঁড়িয়েছিল। মা ভেতরে এসে কাবার্ডের সামনে দাঁড়িয়ে পড়ল আর এদিক সেদিক চিঙ্কিকে দেখতে শুরু করলো। তখনই হঠাৎ কাবার্ড মাকে বলল, কি আন্টি, ইঙ্কিকে খুঁজছো? প্রথমে তো আওয়াজটা শুনে মা একদম ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তারপরে হেসে বলল, হ্যাঁ এটা চিঙ্কির রুম তো, চিঙ্কিকেই খুঁজছি। কিন্তু তুমি কে? আমি কাবার্ড, আমি চিঙ্কির কাপড়ের কাবার্ড বলছি। সরি বলছিলাম। এইটা শুনে তো মার মুখ থেকে হাসি বেরিয়ে যাচ্ছিল। ও তাহলে তুমি কাবার্ড বলছো। কাবার্ড, তুমি কি বলতে পারো আমার চিঙ্কি কোথায়? না, আমি একদম বলতে পারবো না। আচ্ছা, কেন বলতে পারবে না? কারণ আমার খিদে পেয়েছে, আমার পেট একদম খালি। কতদিন হয়ে গেল একটাও নতুন ড্রেস এলো না। আগে নতুন ড্রেস এনে দাও, তারপর বলবো চিঙ্কি কোথায়। এইটা শুনে মাম্মি ড্রামা করে বলল, আরে তার জন্যই তো খুঁজছিলাম, শপিং এ যেতাম। কিন্তু ছাড়ো, নতুন ড্রেস ক্যান্সেল। যেই কাবার্ড ক্যান্সেল वाला কথাটা শুনলো, কাবার্ডের মুখটা একদম খুলে গেল আর কাবার্ডে বসে থাকা চিঙ্কি জোরে চেঁচালো, এই মা, তুমি সবসময় এমন করো, কাট্টু কিছু চাইলে ছট করে দিয়ে দাও। চিঙ্কিকে এমন দেখে মার হাসি বেরিয়ে গেল। ও জোরে জোরে হাসতে শুরু করলো আর হাসতে হাসতে চিঙ্কির নতুন ড্রেস আসারও ফাইনাল হয়ে গেল। স্যাটারডে সন্ধেবেলার কথা। পাপা অফিস থেকে ফিরলো, মা হলে তৈরি হয়ে বসেছিল। আরে তুমি চিঙ্কিকে শপিং এ নিয়ে যাচ্ছিলে না, এখনো যাওনি? চিঙ্কি আসলে তো যাব, চিঙ্কি তো গাট্টুর সাথে তলায় খেলছে। গাট্টু চিঙ্কি সোসাইটির ক্যাম্পাসে খেলছিল, মজা করছিল, আর মা হাতে পার্স নিয়ে সোজা ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি চিঙ্কি, কখন থেকে উপরে ওয়েট করছি তোমাদের। ও মা, সরি, খেলতে খেলতে ভুলেই গেছিলাম যে আমাদের শপিং করতে যাওয়ার আছে। এই গাট্টুর কারণে হয়েছে। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করো না। যাও গাট্টু, যাও, আমাদের জন্য রিক্সা নিয়ে এসো। গাট্টু মিলখার স্পিডে দৌড়ালো আর বাড়ির থেকে সোসাইটিতে একটা রিক্সা নিয়ে এলো। মাম্মি আর চিঙ্কি রিক্সা করে শপিং এর জন্য বেরিয়ে পড়লো। মলে এসে মা ছোট মোটো শপিং করতে থাকে। চিঙ্কি বেচারি ড্রেস সেকশনে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। মা চলো। আর চিঙ্কি মাকে নিয়ে কিডস কর্নার পৌঁছে গেল, যেখানে অনেক সুন্দর সুন্দর আলাদা রকমের ড্রেস বাচ্চাদের এক্সাইট করছিল। চলো, যেটা চাই সেটা চুজ করো। কিন্তু এত নতুন নতুন ড্রেস আর ট্রেন্ডি ফ্যাশনস দেখে বেচারি চিঙ্কি কনফিউজ হয়ে গিয়েছিল। এইটা নি না ওইটা, নাকি পুরো দোকানটাই নি। এইভাবে চিঙ্কি পুরো কনফিউজ হয়ে গিয়েছিল। তখনই ওর নজর একটা ড্রেসের উপরে পড়লো আর ওর মাথা থেকে অন্য সব ড্রেস আউট হয়ে গেল। ওয়াও, সো নাইস। এই ড্রেসটা তো আমি কারোর কাছে দেখিনি, একদম নতুন ফ্যাশন। এটা ট্রাই করে দেখি। এমন বলে চিঙ্কি ওই ড্রেসটা নিতেই যাচ্ছিল, তখনই ঝট করে ওই ড্রেসটা একটা অন্য মেয়ে নিয়ে নিল। আরে, এটা আমি নিতে চাই। আরে শট, এই ড্রেসটা তো আমার না, আমার। আর এইভাবে দুজনের ভেতরে ঝগড়া শুরু হয়ে গেল। ওদের ঝগড়া শুনে ম্যানেজার আর মাও ওখানে এসে পড়লো। মা দেখো না, এই
এই ড্রেসটা আগে আমি পছন্দ করেছিলাম, এই মেয়েটা কথাই শুনছে না। ডোন্ট ওয়ারি, এমন অন্য ড্রেসও হবে এখানে। সরি ম্যাম, এটা সিঙ্গেল পিসই অ্যাভেলেবেল আছে। তাহলে তো এই ড্রেসটা আমারই চাই। চিঙ্কি মা, আরো তো অন্য ড্রেস আছে, তুমি ওই সব ট্রাই করো। না, আমার এটাই পছন্দ, আমার এটাই চাই। তখনই হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ এলো, মিঙ্কি। সবাই পেছনে ঘুরে দেখলো, পেছনে মিঙ্কির মা দাঁড়িয়েছিল। মাম্মি, আমার এই ড্রেসটাই চাই। তখনই চিঙ্কির মা মিঙ্কির মাকে বলল, আরে সারলা, তুই চিনতে পারলি? কেমন করে চিনবো না বন্ধু? 3 বছর কলেজে একসাথে কাটিয়েছি, তুই শপিং করতে এসেছিস? হ্যাঁ, এ আমার মেয়ে চিঙ্কি। ওর যে ড্রেসটা পছন্দ হয়েছে, তোমার মেয়ে মিঙ্কিরও সেই পছন্দ। বলো এবার কি করি? আরে ডোন্ট ওয়ারি, মিঙ্কির চয়েস সেকেন্ডে সেকেন্ডে বদলায়। মিঙ্কি চলো, ওই কর্নারে লেটেস্ট ডিজাইনস থাকে। এইটা শুনে মিঙ্কি চিঙ্কির হাতে ওই ড্রেসটা ধরিয়ে দিল আর অন্য কর্নারের দিকে দৌড়ে গেল। দেখলি, দেখ, এবার আমি যাই, আবার দেখা হবে। এমন বলে মিঙ্কির মা তো বেরিয়ে গেল, কিন্তু চিঙ্কি ড্রেস পাওয়ার পরেও রেগে মেগে দাঁড়িয়েছিল। এবার কি তোমার চয়েসও বদলে গেল? না, আমার তো এই ড্রেসটাই পছন্দ, কিন্তু এটা নিয়ে কত ড্রামা হলো এখানে। এইটা শুনে মা হেসে বলল, আরে মা, লাইফ এমনই হয়, যে কোনো জিনিস সহজে পেয়ে গেলে কি মজা। মজা তো যে কোনো জিনিস স্ট্রাগল করে পাওয়াতেই আনন্দ। যাও, ড্রেস ট্রাই করো। চিঙ্কি দৌড়ে ট্রায়াল রুমে চলে গেল আর তাড়াতাড়ি নতুন ড্রেস পরে বাইরে এলো। নতুন ড্রেসে চিঙ্কি একদম পরীর মতন লাগছিল। পারফেক্ট। চলো এবার দুটো প্লেট চাট পকোড়ি খাই আর তারপর বাড়ি। চলো। হ্যাঁ, চলো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।